সো আজকে হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সপ্তম ক্লাস রিঅ্যারেঞ্জ। ইংলিশের প্রথম ক্লাসটা আমি রেকর্ড করে টিমকে দিয়েছিলাম, এটা এখনও ইউটিউবে আপলোড দেওয়া হয়নি। আসলে আমি রেকর্ড করছিলাম একটু লেটে, মানে ঘূর্ণিঝড়ের কারণে তো পরে যেতে হয়েছে অফিসে। তো ক্লাস 3 বা ক্লাস 4-এর সময় আমি রেকর্ড করে আসছিলাম, ঠিক আছে। বাট ওই ক্লাসটা এখনও আপলোড হয়নি, ইনশাল্লাহ খুব দ্রুত আপলোড হয়ে যাবে। ওইটা আপলোড হয়ে গেলে ইংলিশ ফার্স্ট পার্টের আমাদের একদম শুরু থেকে মানে রিডিং পার্টে যা যা আছে তার মধ্যে পুরাটা শেষ। সামারিও কিন্তু কাইন্ড অফ রাইটিং পার্টের মধ্যে পড়ে, ওকে। সো সামারি এবং রাইটিং পার্টটা শুধু আমাদের বাকি থাকবে। আমরা ইংলিশ সেকেন্ডে চলে যাব, তারপর ইংলিশ সেকেন্ড শেষ করে ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড দুইটারই রাইটিং নিয়ে একটা থরো গাইডলাইন টাইপের একটা ভিডিও ক্লাস হবে। মানে ওটা গাইডলাইনও বলতে পারো, তোমরা ক্লাসও বলতে পারো। সেই একটা ক্লাসে আমি 2 পেপারের রাইটিং ইনশাল্লাহ একসাথে কভার করে দিব। তো এই রিঅ্যারেঞ্জ শেষ হওয়ার পর হচ্ছে আমরা মেইনলি কি বলা যায়, আমরা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার শুরু করবো ইনশাল্লাহ। সো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমি যেটা খেয়াল রাখতে হবে, রিঅ্যারেঞ্জ হচ্ছে মানে মার্ক তোলার জন্য খুব ইজি একটা জিনিস, ঠিক আছে। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে মানে সিকোয়েন্সটা, ঠিক আছে। সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে, সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে। আর রিঅ্যারেঞ্জ নর্মালি 2 টাইপের আসে, ঠিক আছে। রিঅ্যারেঞ্জ নর্মালি 2 জায়গা থেকে আসে। রিঅ্যারেঞ্জ নর্মালি 2 জায়গা থেকে আসে। একটা হচ্ছে আমাদের স্টোরি বেসড রিঅ্যারেঞ্জ, একটা আসে হচ্ছে আমাদের স্টোরি বেসড, আরেকটা আসে হচ্ছে আমাদের নর্মাল লাইফ বা নর্মাল সিনারিও বা এমনি যে কোনো একটা সিনারিও বেস, ঠিক আছে। তো যে কোনো একটা দৃশ্যপট বা কিছু একটা মানে ইনস্ট্যান্ট ঘটনা থেকে, ঠিক আছে, যে কোনো একটা সিনারিও বেসড। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই স্টোরি বেসটাকে প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। এবং এই স্টোরি বেসের বা প্রাধান্য যেহেতু দেওয়া হয়, সেজন্য বলবো রিঅ্যারেঞ্জ থেকে যদি কেউ সবচেয়ে বেশি কমন পেতে চায়, তাহলে আমি বলবো ফোকাস অন স্টোরি রাইটিং, ফোকাস অন স্টোরি রাইটিং, ঠিক আছে। ফোকাস অন স্টোরি রাইটিং, ফোকাস অন স্টোরি রাইটিং। কারণ কি? কারণ রিঅ্যারেঞ্জিংয়ে যে স্টোরিগুলো দেয় আমাদের আগে পিছিয়ে করে দেয়, সেই স্টোরিগুলো হচ্ছে আমাদের স্টোরি রাইটিংয়ে লাগে। অনেক সময় দেখা যায় কেউ যদি ভালো করে রিঅ্যারেঞ্জ পারে, সে স্টোরি রাইটিংও পারবে। কারণ যদি স্টোরি রাইটিংয়ের সমস্যা থাকে, তাই রিঅ্যারেঞ্জে খারাপ করবে। কারণ স্টোরি রাইটিং আমরা যেসব স্টোরিগুলো বলি, গোল্ডেন গুজ, তারপর ওই যে একজন মিথ্যুক যে চাষি থাকে, নেকড়ে নেকড়ে বলে চিল্লায়, সো ওইরকম ফার্মারের যে স্টোরিটা আছে সেইটা, তারপর কিং মাইডাস, ওই যে কিং মিডাস, যে কোনো কিছু টাচ করলে গোল্ড হয়ে যায় সেটা, তারপর গ্রেপস আর সাওয়ার ওইটা, এরকম আরও কয়েকটা স্টোরি আছে বিখ্যাত স্টোরি, সেইগুলো থেকে স্টোরি রাইটিংয়েও আসে, সেগুলো থেকে রিঅ্যারেঞ্জেও আসে। ওখান থেকে 8-10টা লাইন তুলে দিয়ে জাস্ট আগে পিছিয়ে করে দেয়। এটা আমরা যখন সলভ করে যাবো তখন দেখবো। সো আমি বলবো রিঅ্যারেঞ্জ যদি কেউ ভালো করতে চায়, তার স্টোরি রাইটিং একটু ফোকাস করতে হবে। স্টোরি রাইটিংয়ের ভিতরে যে স্টোরিগুলো আছে সেগুলো যদি তোমরা রিডিং দিয়ে রাখো, তাহলে যেটা হবে রিঅ্যারেঞ্জে মানে তোমার কাছে স্টোরি পরিচয় থাকবে, তোমার আলাদাভাবে একটা জিনিস তুমি রিলেট করতে পারতেছো। তুমি এমনিও স্টোরি না জানলেও, এই যে যেমন সিনারিও বেসে তুমি যদি স্টোরি নাও জানো, তুমি কিন্তু রিলেট করতে পারতেছো, সমস্যা না। বাট তোমার যদি স্টোরি জানা থাকে এবং একটা স্টোরি বেসড রিঅ্যারেঞ্জ আসে, তখন যেটা হবে, তুমি অলরেডি স্টোরিটা জানো, তুমি খালি লাইন খুঁজবা দাগাবা, লাইন খুঁজবা দাগাবা। তুমি সিকোয়েন্স বের করতে অন্য লাগবে 5-10 মিনিট, তোমার লাগবে 2 মিনিট, ঠিক আছে। মানে আমি বললাম আর কি উদাহরণ দিয়ে, কারণ 10 মিনিটের মতো লাগে রিঅ্যারেঞ্জে, দেখা যায় একটু বুঝে আগে পিছিয়ে করতে, যেহেতু জিনিসটা জাম্বল থাকে, একটু আগে পিছিয়ে করতে সময় লাগে, ওকে। সো যদি তোমার স্টোরি জানা থাকে, তোমার এটা অর্ধেকেরও কম সময় হয়ে যাবে, ওকে। সো এই হলো ব্যাপার, এখানে সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে। আর আমি বলবো এখান থেকে যদি কমন পেতে চাও, তাহলে ফোকাস অন স্টোরি রাইটিং, এটার কোনো বিকল্প নাই। আর রিঅ্যারেঞ্জ মোটামুটি ইজি। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে নো নিড টু রিরাইট প্যাসেজ। অনেকে আছে মানে কি বলবো, তাদের জন্য কষ্ট লাগে, মায়া লাগে, যাই বলো, অনেক কিছুই লাগে। সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জের মধ্যে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে আমাদের প্রতিটা ইয়ার ভিতর, প্রতিটা এই যে ABCD দিয়ে প্রতিটা অক্ষরের ভিতর, প্রতিটা লাইনে, তারা করে কি সবগুলা লিখে পুরা প্যাসেজটা আবার তুলে। আমি বলি ভাই, নো নিড টু রাইট দ্য হোল প্যাসেজ, নো নিড টু রাইট দ্য সেন্টেন্সেস। ওই বাক্যগুলো বা ওই জিনিসগুলো আর লেখার দরকারই নাই। তুমি তুমি জাস্ট সিকোয়েন্সটা তোমাকে দেখা দিলে হয়েছে। তুমি যদি জাস্ট একটা ছোট্ট বক্স এঁকে সিরিয়ালি জিনিসটাকে প্রেজেন্ট করে দাও, তোমার তাতেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তোমার আবার এটাকে পুরা সেন্টেন্স রাইট করে আবার নতুন করে প্যাসেজটা সাজায় লেখা লাগবে না, কারণ তোমার সাজানো প্যাসেজটা টিচার দেখবেও না। টিচার দেখবে মেনলি যে তুমি ইয়া করছো কিনা, তুমি হচ্ছে সিকোয়েন্সটা ঠিক রাখছো কিনা। কারণ তোমার যদি সিকোয়েন্সে ভুল থাকে, তুমি পুরা প্যাসেজ আবার করে লিখলো লাভ কি? তোমার জাস্ট ওই ইয়াটাই দেখবে, যে সিকোয়েন্সটা বা তোমার অ্যান্সারটাই দেখবে। পুরা প্যারাগ্রাফের সবগুলো বা পুরা রিঅ্যারেঞ্জের সবগুলো সেন্টেন্স আবার নতুন করে সাজায় লেখার কোনো দরকার নেই। জাস্ট সিরিয়ালটা লেখা দিবা, জাস্ট তুমি রিঅ্যারেঞ্জে কোনটা পরে কোনটা, তুমি ABCD বা এখানে AD, প্রথমে A আসবে, তারপর D আসবে, তারপর F আসবে, তারপর G আসবে, এই জিনিসটাকে তুমি বক্স করে একবার লিখে দিবা, তাতেই ইনশাল্লাহ হয়ে যাবে, ওকে। আবার নতুন করে সেন্টেন্স লেখা দরকার নেই। সো রিঅ্যারেঞ্জ নিয়ে এটি ছিল প্রাথমিক কথাবার্তা। সো আসো সামনে আগানো যাক, ওকে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস টু মেক আ কোহেরেন্ট অর্ডার। কোহেরেন্ট অর্ডার মানে হচ্ছে একটা ধারাবাহিক অর্ডার, ঠিক আছে, একটা ধারাবাহিক ক্রম।
তো এই ধারাবাহিক ক্রম তৈরি করার জন্য রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস। আচ্ছা, এই জিনিসটা ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড দুই জায়গাতে আসছে, যশোর বোর্ড 17, ঢাকা বোর্ড 22। ওকে, এইখানে আমরা একটু দেখি জিনিসটা আমরা কীভাবে করতে পারি। প্রথম হচ্ছে হি আস্কড হিম হোয়াট গড ইজ, তারপর ওয়ান্স আ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, দ্য টিচার থট হাইলি অফ দ্য বয় আন্ডারস্ট্যান্ড দ্য রিপ্লাইড হি উড অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, আমরা সেন্টেন্সগুলো একটা একটা করে দেখি কোনটা পরে কোনটা বসতে পারে সেটা রিলেট করবো। ওকে, এবং কীভাবে করা যায় সেটাও দেখা দিব। এবং এই যে নিচে একটা বক্স করে আনছে না 1 2 3 4 থেকে একদম 10 পর্যন্ত, এইরকমভাবে বক্স করে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? এরকমভাবে বক্স করে অ্যান্সার করতে হবে। এই বক্সটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই বক্সের ভিতর আমরা আমাদের অ্যান্সারটা বসাবো। পুরো জিনিসটাকে আগে আমরা রাফলি রিরাইট করব। প্রথমে আমরা রাফ করে একটা রিঅ্যারেঞ্জ বসাবো, তারপর রিঅ্যারেঞ্জ বসে সেটাকে আমরা রিচেক দিব। যদি দেখি রিঅ্যারেঞ্জ একদম আমাদেরটা ঠিক আছে, তখন আমরা সেইটাকে অ্যান্সার শিটে লিখে দিব, ঠিক আছে? 9 10 কিছু ক্ষেত্রে নাও লাগতে পারে, যেমন এখানে 8 পর্যন্ত আছে, তো এখানে আমার 9 আর 10 লাগবে না, কারণ আমার এখানে 8 পর্যন্ত কাজ হচ্ছে, আমার 9 10 পর্যন্ত যাওয়া লাগবে না। অনেক সময় থাকে যে এইচের জায়গায় যে পর্যন্ত থাকে, ঠিক আছে? সো এখানে আমার যে পর্যন্ত না, এখানে আমার 8 পর্যন্ত আছে, সো আমি 1 থেকে 8 পর্যন্তই জাস্ট সাজাবো, আমার জন্য কাজ সহজ হয়ে গেছে। আচ্ছা, সো এইখানে আমি কি দেখতে পারি? হি আস্কড হিম ওয়ার গড ইজ, তো হি আস্কড হিম, এটা অফকোর্স ফার্স্ট সেন্টেন্স হবে না, কারণ হি বলা আছে, সো হি দিয়ে কাকে বুঝাইতেছে এটা আমি বুঝতেছি না। আচ্ছা, ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার। ওকে, এই একটা সেন্টেন্স, মানে এটা যে স্টার্টিং সেন্টেন্স শুনে বুঝাতে দিতেছে যে একদা একটা ছেলে একটা বিখ্যাত টিচারের কাছে গিয়েছিল, ঠিক আছে? সো এটাকে আমি বলতে পারি সেন্টেন্স নাম্বার 1, এটাকে আমি ধরতে পারি সেন্টেন্স নাম্বার 1, ঠিক আছে? সিরিয়াল 1 আমি এটা বসাবো, আমি এটা ধরে রাখলাম, আমি এখনও কিন্তু লিখি নাই, আমি এখন জাস্ট ধরে রাখছি, যে মানে মনে মনে প্রেডিক্ট করছি যে এই জিনিসটাকে আমি সিরিয়াল 1 বসাবো। আচ্ছা, এরপর আমি কোন সেন্টেন্স বসাইতে পারি? ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, তারপর কি বলবো? দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং। না, এটা সরাসরি যায় না, কারণ একটা টিচারের কাছে গেলেই টিচার থট হাইলি ব্যাপারটা যায় না। দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট, আচ্ছা আমি পুরো সেন্টেন্স পড়লামও না, কিন্তু সে বলছে দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট, ঠিক আছে? দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট, সো এখানে রিপ্লাই দ্যাট হওয়ার জন্য কিছু একটাকে বলতে হবে, তারপর সেটা রিপ্লাই আসতে হবে। তো এখানে কিন্তু সেই ল্যাড বা সেই ছেলেটা কিছু বলেই নাই, সো রিপ্লাই কথাটা এখনই আসবে না, একটু পর আসবে। ফার্স্ট সেন্টেন্স যদি আমি ধরি ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, যে এক সময় একদা একটা ছেলে একটা ফেমাস টিচার, একটা বিখ্যাত শিক্ষকের কাছে গিয়েছিল, সেটা পরপরই রিপ্লাইড দ্যাটটা আসে না। এরপর কি? হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন আর্টস অ্যান্ড সায়েন্স। আচ্ছা, এই জিনিসটা একটু আমরা দেখি, ঠিক আছে? এটা থাকতে পারে 2 নম্বরে। আর এখানে কি? হি আর্জ টু টিচ দ্য ল্যাড, না এটা হি বলতে এখানে টিচারকে বোঝানো হয়েছে, এটা হবে না। হি এক্সপ্রেস হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ, এটা হতে পারে। ওকে, এবার আমরা দেখি ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, এটা তো ফার্স্ট সেন্টেন্স আমি বুঝলাম। এরপরে দুইটা, এরপরে সেন্টেন্স কি হতে পারে? 2টা সেন্টেন্স হতে পারে। একটা হচ্ছে হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন আর্টস অ্যান্ড সায়েন্স, অথবা হি এক্সপ্রেস হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ। সো এইখানে আমি কোনটা আগে দিব? আগে আর্টস অ্যান্ড সায়েন্স দিব নাকি হিজ ডিজায়ার দিব? সো এইখানে আমি কিন্তু আগে নিজের ডিজায়ারটা বর্ণনা করবো, যে আমি আপনার কাছে আসছি, আমি আগ্রহী, আপনার কাছ থেকে জ্ঞান নিতে আগ্রহী, এজন্য আপনি আমাকে আর্টস অ্যান্ড সায়েন্স শিখান। এমন কিন্তু না যে আপনি আমাকে আর্টস অ্যান্ড সায়েন্স শিখান এই জন্য যে আমি নলেজ দিতে আগ্রহী। আগে আমার নলেজ দিতে আগ্রহ বা আমি যে তার থেকে জ্ঞানটা নিয়ে আগ্রহী সেটা আমার বুঝাইতে হবে, ঠিক আছে? আমি যে তার থেকে জ্ঞানটা নিতে চাই সেটা আমাকে আগে বুঝতে হবে, বা সেটা আমাকে আগে তাকে বলতে হবে, এক্সপ্রেস করতে হবে। সেটা বলার পর তখন আমি তাকে বলতে পারি যে আপনি আমাকে আর্টস অ্যান্ড সায়েন্সের ব্যাপারে ইনস্ট্রাক্ট করেন। সো আমি আগে নিজের অ্যাকোয়ার নলেজের ব্যাপারটা, আমার ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ, এটা আমি আগে এক্সপ্রেস করবো। এটা হবে আমার ফেমাস টিচারের পরে 2 নম্বরটা, যে ওয়ান্স এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, হি এক্সপ্রেস হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ। আচ্ছা, অ্যান্ড হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, এটা হচ্ছে আমি সিরিয়াল 3তে রাখলাম। এটাই কিন্তু আমাদের ফাইনাল না যে এইটাই 1 এইটাই 2 এইটাই আমি লিখে ফেলতেছি মানে যে মুছে যাবে না এমন না। যদি দেখি যে না সিরিয়ালের মধ্যে মাঝখান থেকে কিছু একটা ঢুকে পড়ছে, আমি লাগে কিছু জিনিস আবার রিরাইট করবো, কিছু জিনিস মুছে আবার ঠিকঠাক করবো। ওকে, রিয়ারেঞ্জে আমরা 5 দিয়ে ছোটো করে 1 2 3 4 এই জন্যই লিখি সিরিয়ালটা। ফার্স্ট সিরিয়ালের এই সেন্টেন্স, দেন সেকেন্ড সিরিয়াল এটা, থার্ড সিরিয়াল এটা, আমি আপাতত রাখছি। ওকে, রিয়ারেঞ্জগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, কীভাবে একটা সিরিয়াল প্রপারলি সাজাইতে হয় সেটাই আমি দেখা দিচ্ছি, ভালো করে খেয়াল করো। তো হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, সে তাকে খুব মানে করলো, অনেক বেশি আবেদন করলো তাকে যেন আর্টস অ্যান্ড সায়েন্স ব্যাপারে ইনস্ট্রাক্ট করা হয়। তো এখন এই জিনিসটা বলার পর টিচার ভাবতেছে আচ্ছা ঠিক আছে, এখন এই সেন্টেন্সের পর কি হইতে পারে? এই সেন্টেন্সের পর হি আস্কড হিম হোয়ার দ্য গড ইজ, এই জিনিসটা হইতে পারে, কিন্তু এটার আগে কোনো সেন্টেন্স বসবে কিনা আমাকে সেটা বসতে হবে। যেমন হি আর্টস অ্যান্ড সায়েন্সের পর হি আস্কড হিম, এখানে হি বলতে টু স্টুডেন্ট বলতে টিচার বলছে আমি জানি না, সো এই সেন্টেন্সটা এখনই ডিরেক্ট বসবেন। আমি আবার উপর থেকে হিসাব করি কোনটা বসতে পারে। দ্য টিচার থট হাইলি অফ বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এখন
একটা ছেলে আইসা নর্মালি বলতেছে যে আমার আপনার কাছ থেকে খুব জ্ঞান নেওয়ার ইচ্ছা, আপনি আমাকে আর্টস অ্যান্ড সায়েন্স পড়ান। তো এটা বলার সাথে সাথে একটা টিচার থট হাইলি তার বয়েজ আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে, সেই ছেলেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে হাইলি চিন্তা ভাবনা শুরু করবে, ব্যাপারটা কিন্তু এমন না। সো এই সেন্টেন্সটা হবে না। দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট, এখানেও রিপ্লাই আসতেছে না। হি আর টু টিচ দ্য ল্যাড, এটাও হবে না। সো আমি দেখতেছি ওই ছেলেটা যখন তার মানে আর্টস অ্যান্ড সায়েন্স পড়ার আগ্রহটা বলতেছে, এরপরের সাথে রেলেভেন্ট সেন্টেন্স উপরে চারটার একটাও না। সো অফকোর্স যদি উপরে চারটার একটাও না হয় দেন অবশ্যই নিচেরটা হবে 4 নাম্বার, যে দ্য, এবং দেখো মিলেও গেছে, দ্য টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়। দ্য টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, যে যখন ছেলেটা বলছে যে আমি আপনার কাছ থেকে জ্ঞান নিতে চাই, আপনি আমাকে আর্টস অ্যান্ড সায়েন্সের ব্যাপারে ইনস্ট্রাক্ট করেন, আমাকে শিখান, তখন টিচারটা কি হয়েছে, টিচারটা তার অ্যাবিলিটি, ছেলেটার অ্যাবিলিটি সম্পর্কে জানতে চাইছে। টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়। এখন যেহেতু ছেলেটার অ্যাবিলিটি সম্পর্কে জানতে চাইছে, এখানে যেহেতু দ্য টিচার এসে পড়ছে, দ্য টিচার এখন সাবজেক্ট, আমি এখন হি বললে দ্য টিচারকে বুঝাবে। সো আমি এখন বলতে পারি হি আস্কড হিম ওয়্যার গড ইজ। হি আস্কড হিম ওয়্যার গড ইজ। টিচার এখন তাকে এই, এখন যদি হি আস্কড হিম বলে, এখন স্টুডেন্টটা টিচারকে না, এখন টিচারটা স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছে যে আল্লাহ কোথায় বা ঈশ্বর কোথায় বা গড কোথায়, ওয়্যার গড ইজ। ওকে, এই জিনিসটা জিজ্ঞেস করতেছে। এখন এটা তো গেল 5 সেন্টেন্স, এখন 6, 7, 8 সিরিয়ালের মধ্যে বের করা বাকি। এখন হি আর্জ টু টিচ দ্য ল্যাড, এখানে হি আর্জ টু টিচ দ্য ল্যাড, এটা জিজ্ঞেস করে সে আর্জ করবে টিচ দ্য, ওই যে ছেলেটাকে শেখানোর জন্য, ব্যাপারটা এমন না। আবার দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এটাও এর জিজ্ঞেস করেই হবে এমন, আগে তাকে অ্যান্সার পেতে হবে। সো অ্যান্সারটা পাবে সে হচ্ছে আমাদের 2 নাম্বার সেন্টেন্সে, যে দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট হি উড অ্যান্সার ইফ হি উড টেল ওয়্যার হি ইজ নট। চমৎকার অ্যান্সার দিছে কিন্তু, যে ছেলেটা বলল আমি অ্যান্সার দিতে পারবো যদি আপনি আমাকে বলেন তিনি কোথায় নেই। কারণ অনেকে আছে যে এইটা যেহেতু একটা ক্রিশ্চিয়ান ইয়েতে লেখা, ক্রিশ্চিয়ান রাইটারের মাধ্যমে গল্পটা লেখা, সো ওনাদের বিশ্বাসে হচ্ছে যে গড ইজ এভরিওয়্যার। সো সেই অর্থে তারা বলতেছে যে হি উড অ্যান্সার ইফ হি উড নট ওয়্যার হি ইজ নট, যে আমি তখনই এটা অ্যান্সার করবো যদি আপনি আমাকে বলতে পারেন তিনি বা গড কোথায় নাই, সেটা যদি আমাকে বলতে পারেন তাহলে বলতে হবে গড কোথায় আছে, কারণ তাদের নলেজ তো হচ্ছে গড ইজ এভরিওয়্যার। তো সেই বেসিসে সে এইভাবে উত্তরটা দিছে। তো তাদের বিশ্বাস অনুযায়ী বা তাদের যে নলেজ সেটা অনুযায়ী খুবই মানে কি বলা যায়, খুবই বুদ্ধিমানের মতো একটা উত্তর দিছে সেই ছেলেটা, ঠিক আছে। সো যখন তাকে জিজ্ঞেস করেছে ওয়্যার গড ইজ, তখন সে বলছে হি উড অ্যান্সার ইফ হি উড টেল ওয়্যার হি ইজ নট, ওয়্যার হি ইজ নট। সো এইটা শুনে দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, যে এই বয়সে এই ছেলের এরকম একটা জ্ঞানী একটা অ্যান্সার দিতে পারছে, তখন টিচার তার ব্যাপারে হাইলি চিন্তা ভাবনা করা শুরু করছে, থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং। তখন টিচারটা তাকে পড়াইতে চেয়েছে হি আর্জ টু টিচ দ্য ল্যাড। ঠিক আছে, এই হইলো আমাদের রিয়ানেসটা আমরা সাজাইলাম। প্রথমে কিন্তু আমরা সেন্টেন্সগুলো দেখছি, আচ্ছা ফার্স্ট সেন্টেন্স হিসেবে কি বসতে পারে। যখন আমরা ফার্স্ট সেন্টেন্স পেয়ে গেছি, তখন আমরা কি করছি, তখন আমরা এই সিকোয়েন্স খোঁজা শুরু করছি। যে ফার্স্ট সেন্টেন্সের পর কোন সেন্টেন্স বসতে পারে, তারপর যখন কনফিউশন ক্রিয়েট হয়েছে তখন আমরা সেই সেন্টেন্সগুলোর মধ্যে কম্পেয়ার করে দেখছি, আচ্ছা আমি কোনটা আগে রাখতে পারি, কোনটা পরে রাখতে পারি, কোনটা আমি আগে রাখতে পারি, কোনটাকে আমি পরে রাখতে পারি। সো সেরকমভাবে আমি ফাইন্ড আউট করে 1-2টা লাগানোর পরে দেখছি আমার যখন হাফ অফ দ্য অ্যান্সার্স আর ডান, তখন বাকি 5টা থেকে আমার সিরিয়াল মানে কি বলতে সিরিয়াল সাজানো আমার জন্য কোনো কষ্টই হয়নি। তখন আমি এই যে 1, 2, 3, 4 করে সাজালাম। আমি এবার একটু রিডিং দিই যে আচ্ছা ঠিক আছে আমি পুরা রিয়ারেন্সটা সাজা ফেলছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি গেলাম। এবার আমি রিডিং দিয়ে দেখি যে আমার কাছে কোনো লাইন আগে পরে বেমানান লাগে কিনা। আমি তো একটা করে লাইন ধরে করছি, এখন আমি ওভারঅল পুরোটা দেখবো। যদি ওভারঅল পুরোটা দেখে আমার কাছে কোনটা বেমানান লাগে, ওই দুটো সুইচ হইতেও পারে। কারণ এমনও হয় যে সেম সেন্টেন্স সিরিয়াল 2তে বসতে পারে, সিরিয়াল 5 বা সিরিয়াল 7এও বসতে পারে। তখন দেখা যায় যে আমি প্রাইমারিলি একটাকে 2 একটাকে 7-এ বসেছি, কিন্তু রিডিং দিতে গিয়ে দেখালাম যে না এই দুটো সোয়াপ করা লাগবে, তখন কিন্তু সোয়াপ হয়ে যাবে। ওকে, তাহলে আমি যদি পড়ি 1 number, once a lad went to a famous teacher. He expressed his desire to acquire knowledge. He begged to instruct him in the arts and science. The teacher wished to find out the ability of the boy. The teacher wished to find out the ability of the boy. He asked him where God is. The lad replied that he would answer if he would tell where he is not. The teacher thought highly of the boy's understanding. He urged to teach the lad. যে এক সময় একটা ফেমাস টিচার ছিল, তার কাছে একটা ছেলে গিয়েছিল। সেই ছেলেটা তার জ্ঞান অর্জনের আগ্রহ টিচারকে প্রকাশ করে এবং তার কাছে আর্টস অ্যান্ড সায়েন্স শিখতে চায়। এবং তখন টিচার ওই ছেলেটার অ্যাবিলিটি টেস্ট করতে চায়, অ্যাবিলিটি মানে খুঁজে বের করতে চায়, এবং সেজন্য সেই ছেলেটাকে জিজ্ঞেস করে যে ওয়্যার ইজ গড। তখন ছেলেটা রিপ্লাই দেয় যে হি উড অ্যান্সার ইফ হি উড টেল ওয়্যার হি ইজ নট। এটা শুনে টিচার তার ব্যাপারে একটা উচ্চ ধারণা পোষণ করে, থট হাইলি অফ দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এবং সে তখন ছেলেটাকে পড়াতে চায়।
আমি 2বার রিডিং দিলাম, সো আমি দেখলাম যে জিনিসটা আগাগোড়া সুন্দরভাবে সিকোয়েন্স মেনটেন করে গেছে। এর মানে আমি যে সিকোয়েন্সে সাজাইছি, যেটাকে 1 2 3 4 কারণ আমি যে সিরিয়ালটা লিখছি, দিস ইজ দ্য অ্যাবসোলুটলি কারেক্ট সিরিয়াল। সো আমি এটাকে এখন অ্যান্সার রাইট ডাউন করবো। 1 নম্বরে হচ্ছে বি, 2 নম্বরে হচ্ছে জি, তারপর 3 নম্বরে হচ্ছে ই, 4-এ হচ্ছে এইচ, 5-এ হচ্ছে এ, আচ্ছা আমি টিক দিয়ে দিই, যেগুলো যেগুলো লিখে ফেলছি সেগুলো টিক দিয়ে দিই। 3-তে ই, 4-এ এইচ, 5-এ এ, 6-এ হচ্ছে ডি, 7-এ হচ্ছে সি, আর লাস্ট 8-এ হচ্ছে আমাদের এফ। সো আমি সিরিয়াল পাচ্ছি ডি জি ই এইচ এ ডি সি এফ। এই যে আমি লিখলাম না পুরো সিরিয়ালটা, এই যে আমি বক্স করে এইভাবে যে সিরিয়ালটা লিখে দিছি, যদি কেউ রিয়ারেঞ্জে জাস্ট এইটুকু সিরিয়ালটাই লিখে আসতে পারে এবং এইভাবে কারেক্ট করে আসতে পারে, সে পুরা 8 আউট অফ 8, পুরা 8 আউট অফ 8, নো ডাউট, ইনশাল্লাহ পুরো 8 আউট অফ 8 পেয়ে যাবে। ঠিক আছে, সো এইখানে মার্ক কাটার কোনো স্কোপ নাই যদি এইভাবে কারেক্টলি করা যায়। সো আমি প্রাইমারিলি একটা রিয়ারেঞ্জ দেখালাম, সো তোমরা আমাকে বলো রিয়ারেঞ্জের ব্যাপারটা আমি যে দেখাইছি তোমাদের কাছে ব্যাপারটা এখন মোটামুটি ক্লিয়ার কিনা, বা কীভাবে করতে হবে তোমরা বুঝতেছো কিনা একটু আমাকে জানো। বেগড আর আর্জড মিনিং, আচ্ছা বেগড আর আর্জ, বেগ মানে হচ্ছে ভিক্ষা করা, কিন্তু এইখানে বেগ অর্থটা বসেছে যে একদম তার কাছে খুব অনুনয় বিনয় করে চাওয়া। বেগ বা ভিক্ষা করে মানে ভিক্ষুকরা খুব অনুনয় বিনয় করে চায় না, আমাদের কাছে ভিক্ষা চায় না। সো এইখানে হচ্ছে জ্ঞান ভিক্ষা চাওয়ার মতো আছে। লাস্টে না, লাস্টে তুলে দেওয়া লাগবে না, লাস্টে একটু তুলে দেওয়া লাগবে না, এত কষ্ট করার দরকার নেই ভাইয়া, লাস্টে তুলে দেওয়ার কোনো দরকার নেই। বেগ তো বললাম যে ভিক্ষা করা, যেটা আমাদের ভিক্ষার সময় যেহেতু যেটা হয় ভিক্ষুকরা খুব অনুনয় বিনয় করে, খুব কাতর কণ্ঠে চায়। সো এখানে বলা হচ্ছে সেও সেই ফেমাস টিচারের কাছে খুবই কাতর কণ্ঠে নিজের ইয়াটা বর্ণনা করতেছে, যে নিজের জ্ঞান পিপাসাটা বর্ণনা করতেছে। আর আর্জ হচ্ছে কোনো কিছু করতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, মানে আমরা বলি না যে একটা কিছু, ধরো একটা খুব চমৎকার ফুড আইটেম খাওয়া, তোমার সেই খাবারটা দেখে খুব মানে মন চাইতেছে যে এই জিনিসটা খাওয়ার খুব ইচ্ছা জাগছে তোমার, তো এই যে খাওয়ার একটা ইচ্ছা জাগা, এইটাকে বলে আর্জ। কোনো একটা জায়গা দেখে, কোনো একটা জায়গার ভিডিও বা ভ্লগ দেখে তোমার কাছে মন চলে জায়গাটা ঘুরতে যাবো, এই যে ঘুরতে যাওয়ার যে মানে ওই জায়গাটা ঘুরতে যাওয়ার যে একটা আকাঙ্ক্ষা বা একটা তীব্র ইচ্ছা জন্মাইলো, সেটাকে বলে আর্জ। ঠিক আছে, এই আর্জ হচ্ছে মানে এই টিচারটা যখন ওই ছেলেটার ইয়াটা দেখে, ছেলেটার উইট বা ছেলেটার বুদ্ধি সম্পর্কে বুঝতে পারে যে না, এই ছেলেটার চিন্তা লেভেল যথেষ্ট হাই, তখন দেখা যায় টিচার তাকে পড়াইতে চায়, টিচার তাকে পড়ানোর জন্য একটা আর্জ ফিল করে। ঠিক আছে, আর বেগ অর্থটা আমি এখানে বললাম, আশা করি ক্লিয়ার। এটা উদ্ভাসে আসছিল এবার, আচ্ছা এটা এটা কমন জিনিস, এটা হ্যাঁ ওদিন অনেকেই লেখা আসছে। হ্যাঁ আমি এইচএসসি 23 ব্যাচ, আচ্ছা ঠিক আছে, একটা আস্তে আস্তে বলবো, কোনো সমস্যা নেই। এতদিন লিখে আসছো, হ্যাঁ একটু কষ্ট হয়ে গেছে তোমার। লাস্ট ক্লাসে তুমি বলছিলে যে কি একটা কাম করছিলা তুমি, ক্লোজ টেক্সট উইদাউট ক্লোজে জাস্ট বসায় দিয়ে আসতে, যে একাধিক সেন্টেন্স, তুমি মনে হয় মোহাম্মদ সেম, যে কালকে আমাকে বলছিলে যে তুমি একাধিক ওয়ার্ডসে ক্লোজ টেক্সট উইদাউট ক্লোজ অ্যান্সার করতা। এই কিছু কিছু জিনিস একটু ঠিকঠাক করে ফেলো, তোমার লেখাটা যেমন এফিসিয়েন্টও হবে, তোমার কষ্টও কমবে এবং তুমি মার্কও ভালো ক্যারি করতে পারবে ইনশাল্লাহ। কিছু ছোটো ছোটো জিনিস খেয়াল রাখলে হবে ইনশাল্লাহ। পড়ানোর সময় শব্দের অর্থগুলো লিখে দিয়েন, আচ্ছা ইনশাল্লাহ যেটা জানার মতো হবে আমি লিখে দিব। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সমস্যা নেই, একটা রিয়ারেঞ্জে পড়াইছি, চলে আসো বাকিগুলো করতে থাকো। তাইলে ঠিক আছে, আমরা সামনে আগাই। সম্ভব বুঝা ক্লিয়ার, খাজা আমি ক্লিয়ার। আচ্ছা, সো আমরা এবার নেক্সটটায় যাই। ওকে, একটা বিশাল রিয়ারেঞ্জ দিয়ে রাখছে, ওকে, কিন্তু বিশাল রিয়ারেঞ্জ হলো খুব সহজ একটা রিয়ারেঞ্জ, একদম মানে আমাদের পরিচিত একটা রিয়ারেঞ্জ। এখন ফ্যাক্ট হচ্ছে এই রিয়ারেঞ্জে কিন্তু আবার যে পর্যন্ত 10টা সেন্টেন্স, সো আমার এখানে 10 পর্যন্তই লাগবে, আমার এখানে কাটাকুটি করার কোনো দরকার নেই। ওকে, সো এখানে আমি ফার্স্ট সেন্টেন্স কোনটা হবে সেটা খুঁজবো। সো ফার্স্ট সেন্টেন্স যদি আমি খুঁজি, প্রথম সেন্টেন্সটা কি, ওয়্যার ইজ মাই সন আস্ক দ্য গ্রোসার। সো ওয়্যার ইজ মাই সন, কথা নেই বার্তা নেই, ওয়্যার ইজ মাই সন দিয়ে তো শুরু হইতে পারে না। ঠিক আছে, তো এটা থাক, আমি এটা দেখতেছি, এটা এখন এটা ফার্স্ট হবে না, এটা ফার্স্ট সেন্টেন্স হবে না। দেন ওয়ান ডে, এখানে বলা আছে দেন ওয়ান ডে, দেন ওয়ান ডে মানে তারপর একদিন। সো তারপর একদিন, কিসের পর একদিন, আমি তখন শুরুই করিনি কিসের পর, সো কিসের পর এটা হবে না, বি নাম্বারটা হবে না। আবার হচ্ছে দ্য গ্রোসার সেড, কিছু কথাবার্তা নেই, দ্য গ্রোসার সেড, গ্রোসার কিছু বলতে আছে, সো এটাও হবে না, এই জিনিসটা হবে না। আচ্ছা ক্রো, এখানে ক্রোর আগে একটু ইনভার্ট কম হবে, আবার বলতেছে ক্রো ক্যারিড ইওর সন হবে, মানে এখানে কনভারসেশন চলতেছে, তো আমি ডিরেক্ট কনভারসেশন শুরু করতে পারি না, আগে আমাকে একটা ইন্ট্রোডাকশন বা একটা আরম্ভ, একটা সূচনা লাগবে, যেটা দিয়ে আমি আস্তে আস্তে সিকোয়েন্স বিল্ড করবো। এখানে আমি সিকোয়েন্স বিল্ড করার মতো কোনো সেন্টেন্স পাইতেছি না। প্রথম 4টা সেন্টেন্সে আমি দেখি যে প্রথম 4টা সেন্টেন্সে কনভারসেশনমূলক কথাবার্তা বা কথোপকথনমূলক সেন্টেন্স দেওয়া আছে, আমি তো ডিরেক্টলি এগুলো দিয়ে শুরু করতে পারি না। সো আমাকে একটা মানে এমন সেন্টেন্স দিতে হবে যে সেন্টেন্সটা একটা প্রারম্ভিক সেন্টেন্স, যেটা দিয়ে আমি আস্তে আস্তে ঘটনার ভিতরে ডিপ ডাইভ করতে পারি। সো এরকম সেন্টেন্স যদি আমি দেখি, আচ্ছা ওয়ান ডে আ গ্রোসার বরোড এ ব্যালেন্স অ্যান্ড ওয়েটস
ফ্রম এ ফ্রুট সেলার, যে একবার একটা গ্রোসার, একটা মুদি দোকানদার, একটা ফল বিক্রেতা থেকে দাড়িপাল্লা ধার নিছে। সো ওয়ান ডে দিয়ে যখন আমি এটা বলতেছি, এই সেন্টেন্স দিয়ে কিন্তু আমি গল্পে এন্টার করতে পারতেছি, গল্পের এন্টারিং সেন্টেন্স কিন্তু আমি পেয়ে গেছি ই নাম্বারটা। সো আমি এটাকে সিরিয়াল 1-এ রেখে আমার সিকোয়েন্সগুলা বিল্ড করা শুরু করতে পারি। আচ্ছা, ওয়ান ডে এ গ্রোসার বরোড এ ব্যালেন্স অ্যান্ড ওয়েটস ফ্রম এ ফ্রুট সেলার। এরপরের সেন্টেন্স কি হতে পারে? দ্য গ্রোসার সেন্ট হিজ সন উইথ দ্য ফ্রুট সেলার বাট হি কেম ব্যাক অ্যালোন উইথ দ্য টাউন। এখন দিছে দাড়িপাল্লা, কিন্তু কথা আসতেছে ছেলের, গ্রোসার সেন্ট হিজ সন। সো এইখানে মানে জিনিসটা খাপ ছাড়া, ঠিক আছে? ব্যালেন্স অ্যান্ড ওয়েটস থেকে ডিরেক্ট সনে চলে গেছে, সো এটা আমাদের সেকেন্ড সেন্টেন্স হবে না। তারপর আবার যদি দেখি, ইউ লায়ার হাউ ক্যান এ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ এ বিগ বয়। সো এখানেও এই বিগ বয়ের কথা বা ওই ছেলের কথা আসতেছে, ঠিক আছে? সো এই জিনিসটা এখানে হবে না। তারপর কি বললো, দ্য লেম এক্সকিউজ অফ ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি। তো এখানে প্রথমে ব্যালেন্স অ্যান্ড ওয়েটস ধার নিছে, এরপরেই লেম এক্সকিউজ আসতেছে, এর মানে মাঝখানে কিছু একটা সেন্টেন্স মিসিং আছে। সো এই জিনিসটাকে আমি সিরিয়াল 2-তে রাখতে পারতেছি না, ঠিক সিরিয়াল 1-এর পর এই সেন্টেন্সটা বললো, মাঝখানে কিছু কথার গ্যাপ থেকে যায়। ওকে, সো এটা আমি দিতে পারতেছি না। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস দ্যান ক্যান ক্লে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। আচ্ছা, ব্যালেন্স অ্যান্ড ওয়েটস সেইড দ্য ফ্রুট সেলার, এটাও এখানে বসেছে না, এখানেও কথোপকথন চলতেছে। ওকে, লাস্টের সেন্টেন্সটা যদি দেখি, আফটার এ ফিউ ডেজ দ্য ফ্রুট সেলার আস্ক টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। আচ্ছা, এই সেন্টেন্সটা কিন্তু সিকোয়েন্সের সাথে যায়, যে একদিন একটা গ্রোসারকে, একটা মুদি দোকানকে, একটা ফল বিক্রেতা তার ব্যালেন্স অ্যান্ড ওয়েট, তার দাড়িপাল্লা ধার দিছে, কয়েকদিন পর সে ফ্রুট সেলার তার কাছে সেটা ফেরত চাইছে। এটা কিন্তু আমি খুবই সুন্দরভাবে সিরিয়ালি বলতে পারি। সো আমি আপাতত এটাকে সিরিয়াল 2-তে রাখলাম। পরে যদি আরও কোনো মোর রিলেভেন্ট সেন্টেন্স আমি দিয়ে দিব, কিন্তু এখন পর্যন্ত আমি যেহেতু কোনো মানে সিকোয়েন্স হিসাবে একটার সাথে আরেকটা কোহেরেন্ট অর্ডার। আচ্ছা, কোহেরেন্ট মানে হচ্ছে ধারাবাহিক, যেহেতু আমাকে মিনিং জানতে চাইছিলাম, আমি একটু এখানে মিনিংগুলো বলে দিই। কোহেরেন্ট মানে হচ্ছে ধারাবাহিক, আর অর্ডার মানে হচ্ছে ক্রম। সো ধারাবাহিক ক্রমে বা ক্রমানুসারে সাজাইতে বলছে। ওকে, ব্যালেন্স অ্যান্ড ওয়েটস হচ্ছে দাড়িপাল্লা, গ্রোসার মানে হচ্ছে তোমার মুদি দোকানদার, ফ্রুট সেলার মানে ফল বিক্রেতারা তো সবাই জানো। ওকে, সো এখন আমি কিন্তু একটা ক্রম পেয়ে গেছি আপাতত, এতগুলা মানে কনভারসেশনমূলক সেন্টেন্স পর আমি এখন বুঝতে পারতেছি যে আফটার এ ফিউ ডেজ এটাই হচ্ছে ভালো একটা অ্যান্সার হয়, যে তার কাছে দাড়িপাল্লা ধার নেওয়ার পর কয়েকদিন পর সে ধার করা দাড়িপাল্লাটা, সে ধার দেওয়া দাড়িপাল্লাটা সে ফ্রুট সেলার ফেরত চাইছে। এখন ফেরত চাওয়ার পর কি হইতে পারে? ফেরত চাওয়ার পর এখানে আমি কি বলতে পারি, ওয়্যার ইজ মাই সন, হয় না কিন্তু। আবার যদি আমি শুরু থেকে দেখি, দেন ওয়ান ডে, সো এখানেও দেন ওয়ান ডে চাইছে, মানে ব্যালেন্স বা ওয়েট, এটা রিপ্লাই আসেনি, এখনই দেন ওয়ান ডে, তারপর আরেক দিন কী হয়েছে সেটা কিন্তু আসে না। সো এ আর বি এখনো সিরিয়াল 3-তে আসতেছে না। সিরিয়াল 3-তে আমি বলতে পারি, আচ্ছা এটা হইতে পারে যে দ্য গ্রোসার সেড দ্য মাইস এট অ্যাওয়ে ইয়োর ব্যালেন্স অ্যান্ড ওয়েট সো আই ক্যান রিটার্ন ইউ, যে ইন্দুর তোমার দাড়িপাল্লা খায়া ফেলছে, এখন তাই আমি তোমার এটা ফেরত দিতে পারবো না। এখন যেহেতু এই যে আফটার এ ফিউ ডেজ অফ ফ্রুট সেলার আস্ক, তো কয়েকদিন পর যেহেতু সে ফ্রুট সেলার আস্ক করছে, তখন গ্রোসার কিন্তু এই রিপ্লাইটা দিতে পারে যে একটা ইঁদুর এসে তোমার দাড়িপাল্লা খেয়ে ফেলছে। যদিও এর চেয়ে লেম এক্সকিউজ মানে এই জীবনে হয় না, এর চেয়ে লেম এক্সকিউজ মানে ইঁদুর এসে দাড়িপাল্লা খেয়ে ফেলছে, এর চেয়ে লেম এক্সকিউজ হয় না। তবু গ্রোসার তার এই এক্সকিউজটাই দিয়েছে যে একটা ইঁদুর এসে তোমার দাড়িপাল্লা খেয়ে ফেলছে, তাই আমি তোমার এটা ফেরত দিতে পারতেছি না। চমৎকার এক্সকিউজ। সো এই জিনিসটাকে আমি নাম্বার 3-তে রাখতে পারি। ওকে, এই জিনিসটাকে আমি নাম্বার 3-তে রাখতে পারি, যে মানে অন্যান্য সেন্টেন্সের তুলনায় আমার কাছে মনে হল যে আমি বাকি সেন্টেন্সগুলো আপাতত দেখলাম না, আমি এটাকে আগে দেখলাম যে ঠিক আছে এই সেন্টেন্সটা মোটামুটি যায়। আমি অন্যান্য যেগুলো দেখছি, যে সাথে বিগ বয় নিয়ে কথা বলতে, লেম এক্সকিউজ, সেন্টিস সন, সো এগুলো নিয়ে যে কথাবার্তা বলতেছে সেগুলোর তুলনায় এই মাইট এটা ওই ব্যালেন্স অ্যান্ড ওয়েটস মানে প্রসঙ্গটা ঠিক আছে। সো আমি প্রসঙ্গ ধরে ধরে আস্তে আস্তে আগাই। সো আমি সিরিয়াল 3 পর্যন্ত পাইলাম। ওকে, সো আই ক্যান রিটার্ন ইউ। সো এই যে এখন যে একটা মানে পুরো ফালতু একটা এক্সকিউজ দিছে, এটা নিয়ে এখন কথাবার্তা হবে। সো এটা নিয়ে যদি আমি কথাবার্তা দেখি, আমি এইচ নাম্বারে গেলে দেখবো, দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি বাট হি চেক ডিস টেম্পার। ওর এই লেম এক্সকিউজ মানে এত ফালতু একটা যুক্তি শুনে ফ্রুট সেলার পুরো মাথা গরম, ফ্রুট সেলার পুরো রেগে গেছে। কিন্তু তবু ফ্রুট সেলার ওই সময় তার উপর রাগারাগি চিল্লাপাল্লা না করে মোটামুটি তার টেম্পারটা ধরে রাখছে। হি চেকড হিজ টেম্পার, এখানে হি চেকড হিজ টেম্পার মানে হচ্ছে সে ধরে রাখছে, ঠিক আছে, সে নিজের রাগটাকে মানে ধরে রাখছে বোঝানো। আমি এখানে লিখে দিলাম না, এটাকে মুখে বললাম। চেকড হিজ টেম্পার বলতে এটা একরকম মানে ডিরেক্ট আক্ষরিক করতে না, চেক মানে তো কোনো কিছু নিরীক্ষণ করে, এখানে সে নিরীক্ষণ করেনি বা সে পরীক্ষণ করেনি, সে হচ্ছে নিজের রাগটাকে ধরে রাখছে বা দমিয়ে রাখছে, এই অর্থে চেকটা বসছে। ওকে, যদি আমরা মানে অ্যাকচুয়াল মিনিংটা দেখি, সো এটাকে আমি ধরতে পারি 4 নাম্বার, যে যখন এই মাইসের কথাটা বলছে তখন এই গ্রোসারের লেম এক্সকিউজ ফ্রুট সেলারকে প্রচুর অ্যাংরি বানিয়ে দিচ্ছে, কিন্তু তবু সে নিজের টেম্পারটা মানে কী বলে, তবু সে নিজের টেম্পারটা ধরে রাখছে। এই ধরে রাখা অর্থ হচ্ছে চেকটা বুঝাইছে। এখন আমি বলতে পারি
দেন ওয়ান ডে, এই যে উপর থেকে যদি আমি আসি তখন আমি নেক্সট সেন্টেন্সে বলতে পারি দেন ওয়ান ডে। উপর যেহেতু ওয়ার ইজ মাই সন, আমি একটা কিছু শেষ করার পর যখন আমি বুঝতেছি না পরের সেন্টেন্স কী হবে, আমি একদম উপরের থেকে আবার খুঁজে শুরু করবো যে এরপর আমি কোন সেন্টেন্সটা বসাইতে পারি। ওকে, সো ওয়ার ইজ মাই সন এটা হয় না, কিন্তু আমি এটা বলতে পারি দেন ওয়ান ডে, তারপর একদিন, তারপর আরেক দিন দ্য ফ্রুট সেলার সেড টু দ্য গ্রোসার, দ্য ফ্রুট সেলার ওই ফল বিক্রেতা যার কাছ থেকে দাঁড়িপাল্লা ধার নিয়ে বলছে ইঁদুর খেয়ে ফেলছে, সেই ফ্রুট সেলারটা সেই মুই দোকানদারে বলতেছে আমি একটু শহরে যাবো, আই এম গোয়িং টু দ্য টাউন টু ডু সাম শপিং, প্লিজ সেন্ড ইউর সন টু উইথ মি টু ক্যারি মাই থিংস, যে আমি একটু বাইরে যাবো, আমার সততাতে লাগবে, তো আমি অনেক কিছু কিনে আনবো, আমি এত কিছু একসাথে উঠাতে পারবো না, তুমি তোমার ছেলেরা একটু পাঠা দাও যেন আমি ওগুলো নিতে পারি। সো এই জিনিসটা দেন ওয়ান ডে দিয়ে এটা হইতে পারে। ওকে, সেটাকে আমি দেখালাম সিরিয়াল 5, সুন্দর জিনিস। এখন প্লিজ সেন্ড ইউর সান উইথ মি টু ক্যারি মাই থিংস, তো এটা বলার পরই কি এই লোকটা বলবে ক্রো ক্যারিড আওয়ে সন, সি নাম্বার তো নিয়ে নিই, সি নাম্বার বাদ। সো এই প্লিজ আর সেন্ড ইউর সান উইথ মি টু ক্যারি দ্য গ্রোসার, তো ক্যারি মাই থিংস এটা বলার পরই কি বলবে যে ক্রো ক্যারিড ইউর সান আওয়ে, হঠাৎ করে কিন্তু এই কথা বলবে না। কিন্তু এফ নাম্বার যদি দেখি দ্য গ্রোসার সেন্ট হিজ সান উইথ দ্য ফ্রুট সেলার, তো এটা শোনার পর দ্য গ্রোসার সেন্ট হিজ সান উইথ দ্য ফ্রুট সেলার, ওকে এবারে দেখে একটা রিলেশন পাওয়া যাচ্ছে। এবার দেখলাম যে না একটার সাথে একটা সিকোয়েন্স মেক করতেছে, যে যখন তাকে বলছে যে তুমি তোমার ছেলেকে পাঠাও, তখন দ্য গ্রোসার সেন্ট হিজ সান, তার ছেলেকে পাঠিয়ে দিচ্ছে উইথ দ্য ফ্রুট সেলার, বাট কিন্তু হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন। ঠিক আছে, ভালো কথা, সিকোয়েন্স মেক করছে, কিন্তু এখন দেখা গেছে যে হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন, সেই ফ্রুট সেলারটা একা ফিরে আসছে, নিয়ে গেছে ছেলেটা কিন্তু ফিরছে একা, ছেলে কই, এটা নিয়ে কথাবার্তা। তো দেখা যাক ছেলে নিয়ে কী কথাবার্তা হয়। 6 নাম্বার সিরিয়ালে এটা রাখলাম। এখন 7 নাম্বার সিরিয়াল কী হবে, আবার শুরুর থেকে শুরু করি। বাট হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন, সো হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন, সে গেছে দুইজন, আসছে একা। সো প্রথম কোয়েশ্চেনে যেটা আসে ছেলে কোথায়, ওয়্যার ইজ মাই সন, দ্য ফার্স্ট সেন্টেন্স কত নাম্বার সেন্টেন্স হবে, এটা আমরা পেয়ে গেছি 7 নাম্বার সেন্টেন্স, ওয়্যার ইজ মাই সন আস্কড দ্য গ্রোসার। এবার ওই মুদি দোকান জিজ্ঞেস করছে আমার ছেলে কই, তখন সে রিপ্লাইতে কি বলতে পারে, এখন সেন্টেন্স কি বাকি, সেন্টেন্সের মধ্যে ডি নাম্বারটা বাকি, যে ও ক্রো ক্যারিড ইউর সন অ্যাওয়ে। সো ওয়্যার ইজ মাই সনের রিপ্লাই কিন্তু এটা হইতে পারে যে ক্রো ক্যারিড ইউর সন অ্যাওয়ে, যে একটা কাক তোমার ছেলেকে উঠায় নিয়ে গেছে, একটা কাক তোমার ছেলেকে উড়ায় নিয়ে গেছে। সো এই জিনিসটা রিপ্লাই হিসেবে যদি আমি ধরি, এটা কিন্তু একটা মানে সিকোয়েন্স মেক করতেছে। ঠিক আছে, যে তাকে জিজ্ঞেস করা হয়েছে একটা, সে সেইটারই অ্যান্সার দিতেছে ক্রো ক্যারিড ইউর সন অ্যাওয়ে, এটা হচ্ছে 8 নাম্বার, ক্রো ক্যারিড ইউর সন অ্যাওয়ে। এখন এইটা শোনার পর এই যে ইএফ তো আমরা বসায় ফেলতে সিরিয়াল, জি নাম্বার যদি খেয়াল করি, ইউ লায়ার হাউ ক্যান আ ক্রো ক্যারিজ অ্যাওয়ে সাচ এ বিগ বয়, তুমি মিথ্যুক, এত বড় একটা ছেলের একটা কাক কেমনে উঠায় নিয়ে যেতে পারে। দ্য গ্রোসার শাউটেড অ্যাঙ্গ্রিলি, গ্রোসারের মাথা গেছে গরম হয়ে যায়, একটা ছেলের এত বড় একটা ছেলে ওরা বলা কাক উঠায় নিয়ে গেছে, মানে এটা কেমনে বিশ্বাসযোগ্য, এটা কেমনে পসিবল, এটা কীভাবে উঠায় নিয়ে যেতে পারে। তো এই 8 নাম্বারের পর যখন বলছে ক্রো ক্যারি ইউর সন অ্যাওয়ে, তখন কিন্তু এটাই বলতে পারছে হাউ ক্যান আ ক্রো ক্যারি ইউর সন অ্যাওয়ে, হাউ ক্যান আ ক্রো how can a crow carry away such a big boy। সো সিকোয়েন্স ভাবে আসতেছে যে আমি এটার পর এটা লিখতে পারি। ঠিক আছে, একটার সাথে একটা প্রসঙ্গক্রমে রিলেটেড হইতেছে। আর যেহেতু আমি 10টার মধ্যে 9টা সেন্টেন্স পেয়ে গেছি, তাহলে আমি বুঝতে পারি আই নাম্বার আনডাউটেডলি এটা হচ্ছে আমাদের লাস্ট সেন্টেন্স বা 10 নাম্বার সেন্টেন্স। ঠিক আছে, আমি মোটামুটি কিন্তু সিকোয়েন্স ধরে একটার পর একটা সিরিয়াল বসায় গেছে এবং মোটামুটি আমার এভাবে সিরিয়ালটা মিলে গেছে। এবার আমি একটু ক্রস চেক দিই, পুরোটা শুরু থেকে রিডিং দিব যে কোনো জায়গাটা আমার লাগে কিনা। আমি যেমন লেম এক্সকিউজকে এটাকে আমি সিরিয়াল 4-এ ধরছিলাম, সিরিয়াল 4-এ কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাকই লাগতেছে। আবার আমি একটা রিডিং দিই যে ওয়ান ডে এ গ্রোসার বরোড এ ব্যালেন্স আর ওয়েট ফ্রম এ ফ্রুট সেলার, একদিন একটা মুদি দোকানদার একটা ফল বিক্রেতা থেকে একটা দাড়িপাল্লা ধার নিয়েছিল। তারপর কিছুদিন পর দ্য ফ্রুট সেলার আস্কড টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, কয়েকদিন পর সেটা যখন ফেরত চাইছে তখন সে গিয়ে বলে মাইস এড অ্যাওয়ে ইওর ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, ইঁদুর খেয়ে ফেলছে, আমি তোকে ফেরত দিতে পারবো না। এই লেম এক্সকিউজটা শুনে ডিসঅনেস্ট গ্রোসার লেম এক্সকিউজটা শুনে ফ্রুট সেলার প্রচুর রাগ উঠে, কিন্তু তবু সে ওই সময় কিছু বলেনি, তার রাগটা ধরে রাখছিল। দেন ওয়ান ডে, তারপর একদিন সে ফ্রুট সেলার তারা বলে আমি একটু বাজারে যাবো কিছু জিনিস আনতে, জিনিসগুলো উঠানোর জন্য আমার তোমার ছেলেকে লাগবে, একটু ওকে সাথে পাঠাও। তখন সে ছেলেটাকে সাথে পাঠায় দেয় ফ্রুট সেলার দ্য গ্রোসার সেন্ট হিজ সন, বাট হি কেম ব্যাক অ্যালোন, কিন্তু সে আসছে ফেরত একা। তখন গ্রোসার জিজ্ঞেস করছে হোয়ার ইজ মাই সন, সেই ওয়ার ইজ মাই সনের রিপ্লাইতে ফ্রুট সেলার বলছে ক্রো ক্যারিড ইওর সন অ্যাওয়ে। ঠিক আছে, একটা কাক তোমার ছেলেকে উঠায় নিয়ে গেছে। এই রিপ্লাইটা শুনে গ্রোসার কাছে রেগে যে তুমি একটা মিথ্যুক, একটা ছেলেকে এত বড় কাক কেমনে উঠাইতে পারি, ইউ লায়ার হাউ ক্যান এ ক্রো ক্যারি ওয়ার সাচ এ বিগ বয়। 9 নাম্বার সেন্টেন্সটা। তো এইটা রিপ্লাই তো তখন বলছে যে জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ক্লে বা মাইস ক্যান স্লে, মানে এটা স্লে বলতে হচ্ছে বধ করে, কিন্তু এখানে হচ্ছে এটা খেয়ে ফেলা বোঝানো হয়েছে, এখানে হচ্ছে এটা খেয়ে ফেলা বোঝানো হয়েছে এইখানে, কিন্তু এমনি স্লে অর্থ হচ্ছে বধ করা। ঠিক আছে, এমনি স্লে অর্থ হচ্ছে বধ করা বা কোনো কিছু হত্যা করা। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান স্লে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস সেড দ্য ফ্রুট সেলার। ঠিক আছে, তো আমি দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে, সেন্টেন্সটা শুরু থেকে শেষ পর্যন্ত সেন্স মেক করছে, মানে আমার সিরিয়াল ঠিক আছে। এবার আমি সিরিয়ালটা লিখে ফেলি। 1-এর সিরিয়াল হচ্ছে ই, সো 1-এর সিরিয়াল হচ্ছে ই। তারপর 2 নাম্বার সিরিয়াল হচ্ছে জে, 2 নাম্বার সিরিয়াল হচ্ছে জে।
3 নম্বরের সিরিয়াল হচ্ছে সি, 3 নম্বরের সিরিয়াল সি। 4 নম্বরের সিরিয়াল 4 নম্বরের সিরিয়াল এইচ। 5 নাম্বার হচ্ছে এই যে বি, 5 নাম্বার হচ্ছে বি, 5 নাম্বার বি। 6 নাম্বার হচ্ছে এফ, 6 নাম্বার হচ্ছে এফ। 7 নাম্বার হচ্ছে এই যে 7 এ। 8 নাম্বার হচ্ছে ডি। 9 হচ্ছে জি, আচ্ছা এই লিখছি, 9 হচ্ছে জি আর 10 হচ্ছে আই। 9 হচ্ছে জি, 10 হচ্ছে আই। তো আমি এই যে লিখলাম না ই জে সি এইচ বি এফ এ ডি জে জি আই, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমি যদি অ্যান্সারটাই লিখাছি না, আমাকে 10 10 দিয়ে দিবে ইনশাল্লাহ। সো ক্লাসে হঠাৎ করে চলে গেছিলাম, এখন আবার হুট করে আসলাম। সো এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা সেটা আমরা একটু জানাই। এখন পর্যন্ত যা যারা আছে তারা একটু জানাই ফেলো যে আচ্ছা প্রথমে একটা যে আমরা সলভ করলাম এটা মোটামুটি ক্লিয়ার কিনা। বক্স করার পর আবার স্টোরি লেখা লাগবে না। 4 ও 5 নাম্বার আবার বলবো, আচ্ছা 4 ও 5 নাম্বার আবার বলতেছি, সমস্যা নেই। আই আবার বলবো, আচ্ছা 4 5 এবং আই। তো আমি এই দুইটা আরেকবার রিপিট করি, কোনো সমস্যা নাই, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, 4 ও 5 নাম্বার আমি আবার রিপিট করতেছি, একটু 1 মিনিট একটা সেভ করে নেই। হ্যাঁ, তো 4 ও 5 নাম্বার যেটা হয়েছে, আমি যদি 4 নাম্বার এবং 5 নাম্বারটা দেখি, সিরিয়াল 4 এবং সিরিয়াল 5 আমাকে কি বলছে। আমি 3 নাম্বার পর্যন্ত আসছি যে দ্য মাইট এট অ্যাওয়ে ইয়োর ব্যালেন্স অ্যান্ড ওয়েট সো আই কান্ট রিটার্ন ইউ, যে একটা ইঁদুর তোমার দাড়িপাল্লা খেয়ে ফেলছে, তাই আমি তোমাকে সেটা ফেরত দিতে পারবো না। এখন এই ফেরত দিতে পারবো না পর যখন একটা ফ্রুট সেলারকে বলছে যে তোমার দাড়িপাল্লা ইঁদুর খেয়ে ফেলছে, মানে একটা অযথা একটা ফালতু যুক্তি তাকে বলছে তোমার দাড়িপাল্লা আমি ফেরত দিতে পারবো না, তখন কিন্তু চাইলে ফ্রুট সেলার রাগারাগি করতে পারতো, কিন্তু সে রাগারাগি করেনি, সে তার টেম্পারটা চেক করছে। তো আমি যদি দেখি যে ওয়ার ইজ মাই সন, মানে তাকে যখন বলছে আমি আই ক্যান রিটার্ন ইউ, এটা পর কি সেন্টেন্স হবে আমাকে সেটা বুঝতে হবে। ওকে, দ্য মাইট এটা ইয়ার ব্যালেন্স অ্যান্ড ওয়েট সো আই কান্ট রিটার্ন ইউ, যে এটা আমি তোমাকে ফেরত দিতে পারবো না। এখন আমি যে ফেরত দিতে পারবো না এটা শোনার পর ফ্রুট সেলার কি, ফ্রুট সেলার রাগারাগি করতে পারতো, কিন্তু ফ্রুট সেলার তার টেম্পারটা ধরে রাখছে। তো এখানে হয় রাগারাগি করবো অথবা তার টেম্পার ধরে রাখবে, এরকম একটা সেন্টেন্স আসবে এইটার পরে। সো আমাকে এরকম একটা সেন্টেন্স খুঁজতে হবে। সিরিয়াল 3 এর পর সিরিয়াল 4টা এইভাবে আসবে। তো আমি যদি এরকম একটা সেন্টেন্স খুঁজি, প্রথমে ওয়ার ইজ মাই সন আছে, ওয়ার ইজ মাই সন হবে না, দেন ওয়ান ডে বলে অন্য দিনে চলে গেছে। প্রসঙ্গটা কিন্তু হুট করে চলে যায়নি, মানে প্রসঙ্গটা কী হয়েছে না হয়েছে, একটা এন্ডিং দেখানো লাগবে। যে এই যে ইঁদুর যে খেয়ে ফেলছে বললো, এটা বলার পর ফ্রুট সেলারের রিয়াকশনটা কি, আরেক দিনে তো আমি চলে যেতে পারি না, আমাকে তো অ্যাটলিস্ট রিয়াকশনটা জানতে হবে। সো বি নাম্বারটাও হবে না। ক্রো ক্যারিটা সন হবে, এখানে সন নিয়ে কথাবার্তা চলছে আর আমি বলছি ব্যালেন্স অ্যান্ড ওয়েটস নিয়ে, সো ডি নাম্বারটাও হবে না। ওয়ান ডে তো আমি আগেই বলছি এটা গ্রোসার ফ্রুট সেলার হয়ে গেছে, দ্য গ্রোসার সেন্ট হিজ সন, এখানেও সনের কথাবার্তা চলতেছে, সো এইখানেও জিনিসটা হবে না। ইউ লায়ার হাউ ক্যান আ ক্রো ক্যারি সাচ এ বিগ বয়, এটাও হবে না। কিন্তু আমি যদি এই জিনিসটা খেয়াল করি, সেন্টেন্সটা দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি, আমি যদি আমার আগের সেন্টেন্সটা একটু আগে যে সেন্টেন্সটা পড়ছি সেটার সাথে রিলেট করে, রিয়ারেঞ্জের ব্যাপারটাই হচ্ছে এটা, আমি যে সেন্টেন্সটা পাবো সেই সেন্টেন্স রিলেট করে তারপরে সেন্টেন্সটা বিচার করবো, তারপরে সেন্টেন্সটা বিচার করবো, তারপরে সেন্টেন্সটা বিচার করবো, এরকম একটা 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 করে সেন্টেন্স আমি ধরে ধরে আগাতে আগাতে দেখবো যে না আমি একটা সিকোয়েন্স পেয়ে গেছি, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে আমি বুঝতে পারছি। ঠিক আছে, এইভাবে সলভ করাটা ইজিয়ার, কারণ 10টাকে নিয়ে আগে পরে করলে দেখা যাবে যে মানে অনেকভাবে আগে পরে করা যায়, তখন একটা মানে হ্যাসেলের মতো সিচুয়েশন। তাই আমি একটা একটা করে ধরে ধরে আগাবো। 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি, যখন আমি 3 নাম্বার সেন্টেন্সে দেখলাম যে সে টাকা ফেরত দিতে পারতেছে না একটা লেম এক্সকিউজের মাধ্যমে, তো আমি ব্যালেন্স অ্যান্ড ওয়েট রিলেটেড এরপরের একটা সেন্টেন্স খুঁজতে লাগলাম, এবং আমি তখন দেখলাম যে দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি বাট হিজ চেক দিস টেম্পার, এই সেন্টেন্সটা আমার ঠিক আগে বলা সেন্টেন্সটার সাথে রিলেট হয়, এই দিকে রিলেটেবল। তো এই যে রিলেটেবল হয়ে গেছে, তবু বলছে বাট হি চেক দিস টেম্পার, তো বাট হি চেক দিস টেম্পার, আমি কিন্তু এখন ব্যাপারটা জানি যে আচ্ছা ঠিক আছে ফ্রুট সেলার এখন তার মানে তার রাগটা দমনে রাখছে, এখন যেহেতু তার রাগটা সে দমন করে ফেলছে, এখন সে হয়তো কোনো কথা বলবে অথবা পরের দিন বা অন্য কোনো ঘটনায় চলে যাবে। সো এরপর আমি এখানে দিতে পারি দেন ওয়ান ডে, তখন আমি দেন ওয়ান ডেতে চলে যেতে পারি যে আচ্ছা ঠিক আছে সেহেতু তার রাগ কমে ফেলছে, ঘটনাটা ওই দিনের মতো স্টপ হয়ে গেছে, সেই দিনের মতো জাস্ট মানে কী বলা যায় সেই দিনের মতো ওই ঘটনাটা মানে শেষ, তো পরের দিন থেকে ঘটনা শুরু হবে, সেই অর্থে আমি এখানে 5 নাম্বার সেন্টেন্সটা দিছি। সো 4 আর 5 HRB হচ্ছে এই সিরিয়ালে আসছে। আর আশা করি ক্লিয়ার। আরেকজন আই নাম্বারটা জিজ্ঞেস করছো যে জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান স্লে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, এটার অর্থ হচ্ছে যে যখন কোশ্চেন করেছে কিন্তু 10 নাম্বার সেন্টেন্স, তো 9 নাম্বার সেন্টেন্সে যখন বলা হয়েছে যে একটা কাক কীভাবে এত বড় একটা ছেলের উঠায় নিয়ে যেতে পারে, তখন ওই যে গ্রোসারি রিপ্লাই দিছিল না যে দ্য মাইস এট অ্যাওয়ে ইয়োর ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, যে ইঁদুর তোমার দাড়িপাল্লা খেয়ে ফেলছে। সো ইঁদুর দাড়িপাল্লা খেয়ে ফেলার
মানে যুক্তিটা যতটা লেম, যতটা মানে কি বলা যায়, যতটা অবিশ্বাস্য, যতটা ফালতু, যতটা অযৌক্তিক, সেই রকমভাবে অযৌক্তিকই কিন্তু একটা ক্রো কীভাবে একটা ছেলেকে উঠা নিয়ে যেতেছে সেই জিনিসটা। সো এজন্য ফ্রুট সেলারকে যখন জিজ্ঞেস করছে হাউ ক্যান এ ক্রো ক্যারি সাচ এ বিগ বয়, তখন সেটা রিপ্লাই সে বলতেছে জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান স্লে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। ঠিক যেইভাবে একটা ইঁদুর আমার দাড়িপাল্লা খেয়ে ফেলছে, ঠিক ওইভাবে একটা কাক তোমার ছেলেকে উঠায় নিয়ে গেছে। সে একদম রিপ্লাইটা মানে ওই দিন আর রাগটা সে জায়গা মতো ছাড়ছে, বলতে গেলে সে একরকম রিভেঞ্জ নিছে, ঠিক আছে, যে তোমার ছেলেরা আমি আনিনি সাথে, নিয়ে গেছিলাম সাথে, কিন্তু আসছি একা, ছেলে কই কাক উড়ে নিয়ে গেছে। কেমনে উড়ে নিয়ে গেছে? ওই যে ওই দিন তোমার দাড়িপাল্লা যে দিছিলাম আমারে, ওটা ইঁদুর খেয়ে ফেলছে যেমনে, অমনি তোমার ছেলের কাক উড়ে নিয়ে গেছে। মানে একদম পুরো রিভেঞ্জ টাইপের একটা, এখানে পুরো রিভেঞ্জই নিছে, একটা পুরো প্রতিশোধী নিছে, জাস্ট দ্য সেম, ঠিক ওই উপায় যেভাবে ইঁদুর তোমার মানে খেয়ে ফেলছে। এখানে স্লে অর্থে যদিও বধ করা, কিন্তু এখানে হচ্ছে স্লেটা খেয়ে ফেলা অর্থ বোঝানো হয়েছে, যে যেভাবে ইঁদুর সেটা খেয়ে ফেলছে, ঠিক আছে, সে অর্থে আইটা বসছে। সো এবার কি ক্লিয়ার আমাদের কাছে? এবার কি ক্লিয়ার আমাদের কাছে? একটু জানাও তো। আচ্ছা, এসে পড়ছি, একটু ঘরে ডাকছিল, এসে বললাম আচ্ছা। যেমন কুকুর তেমন মুকুর, সুজন মজুমদার, ভালোই বলছো। মাহমুদা সুলতানা ক্লিয়ার, আচ্ছা সবাই ক্লিয়ার। সো আসো আমরা পরেরটায় যাই, ঠিক আছে, আমরা আসো তাহলে পরেরটায় চলে যাই। সো পরেরটা আমরা দেখি। আচ্ছা, এবার আমরা পরেরটা দেখি। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023। ময়মনসিংহ বোর্ড 2023-এ আমরা যদি ফার্স্ট সেন্টেন্স, তো আমাদের প্রথম কাজই হচ্ছে একটা সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স হিসেবে যেটা বসতে পারে, একদম ওই সেন্টেন্সটা খুঁজে বের করা, তারপর সেই সেন্টেন্স থেকে আস্তে আস্তে সিকোয়েন্স ধরে ধরে পরের সেন্টেন্সগুলো ফাইন্ড আউট করা। ওকে, সো আসো শুরু করি। প্রথমে বলা আছে হিজ, মানে হিজ দিয়ে শুরু করা। হিজ দিয়ে শুরু করা মানে তো আমি এখন শুরুতেই সেন্টেন্সগুলো বলতে পারি না, যে হিজ দিয়ে যখন বলাবে হিজ, হিম, হার বা দে আর বা দে, এরকম যখন বলাবে তখন কিন্তু আগে আমাকে একটা নাউন স্পেসিফাই করে দিতে হবে, যে হি বলতে আমি কাকে বুঝাচ্ছি, দে বলতে আমি কাদের বুঝাচ্ছি, হিম বা হার বলতে আমি কাকে বলতেছি, কাকে মিন করতেছি, এই জিনিসটা আমাকে ক্লিয়ার হওয়া লাগবে। সো এগুলো ফার্স্ট সেন্টেন্স হবে না, এগুলো পরে সিকোয়েন্সিয়ালি আসবে। যেমন যে হি ইউজ টু টেল, এটা ফার্স্ট সেন্টেন্স না। হি নেভার স্পোক দ্য রেস্ট অফ হিজ লাইফ, এটা হবে না। হিজ নেম ওয়াজ নাম্বি, আচ্ছা কার নেম নাম্বি, এটা আমাকে জানতে হবে, এই নাম্বি নেমটা কার, এটা আমাকে জানতে হবে। হি লিভড ইন এ টেম্পল, সবই হি দিয়ে চলতেছে, সো এটা হবে না। ওকে, বিফোর টেলিং এ স্টোরি হি ইউজ টু লাইট এ ল্যাম্প ইন ফ্রন্ট অফ দ্য ট্রি। এখানে বিফোর টেলিং এ স্টোরি দেখে ভাবছিলাম আচ্ছা এটা ফার্স্ট সেন্টেন্স হইতে পারে, কিন্তু বলা আছে হি ইউজ টু, আবার সেই হি। সো এখানে দেখছো হিগুলা ইউজ করে কিন্তু তোমাকে অলরেডি মানে ইজি করে দিয়েছে তোমার জন্য ব্যাপারটা, যে কখন মানে একটা ইয়া হবে, কখন ফার্স্ট সেন্টেন্স কোনটা হতে পারে সেই ব্যাপারে তোমাকে একটা আইডিয়া ভালোভাবে দিয়ে দিতেছে। আচ্ছা, সো আমি দেখলাম আচ্ছা এফ নাম্বার যদি দেখি, দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ নেম সোমাল। ওকে, এইটা ফার্স্ট সেন্টেন্স হইতে পারে, যে এক জায়গায় একটা ভিলেজ ছিল, ভিলেজের নাম ছিল সোমাল। ওকে, ভিলেজের নাম ছিল সোমাল, তো এখানে ভিলেজটার নাম ছিল সোমাল, ভিলেজের সাথে কিন্তু হি হিম হবে না। সো হি হিম এর যে উপরে চার যে পাঁচটা দেখেছিলাম, এই পাঁচটার কোনোটাই এই ফার্স্ট সেন্টেন্সের পরে সেকেন্ড সেন্টেন্স হবে না। আমি ফার্স্ট সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্স কি হতে পারে সেটা আমি দেখবো। ওয়ান ডে হি কুড নট কন্টিনিউ হিজ স্টোরি, ওয়ান ডে হি কুড নট, এখানেও হি আসতেছে, সো হি এর ব্যাপারটা এখানে থাকবে না, যেহেতু কোনো মানুষের কথা বলে, একটা ভিলেজ দিয়ে শুরু হয়েছে, ভিলেজের কথা আগে আসবে, ভিলেজের মধ্যে কোনো একটা মানুষকে স্পেসিফাই করে দেন হি দিয়ে আসতেছে, তার কথাগুলো আসবে। আফটার এ ফিউ ডেজ হি কল্ড দ্য ভিলেজার্স, এখানেও হি আসতেছে, এটা হবে না। হি ওয়াজ সো ইগনোরেন্ট, এটাও হইতেছে না। ওকে, দ্য ভিলেজার্স ওয়ার এনচান্টেড বাই এ ম্যান, সরাসরি এগুলোর মধ্যে আমি যদি বসায় দিই যে রিমোট ভিলেজ নেম সোমাল, আফটার ফিউ ডেজ হি কল দ্য ভিলেজার্স টোল্ড দেম সামথিং, মানে তখন মনে হবে যে কোত্থেকে একটা ভিলেজের নাম সোমাল, তারপরই বলতেছে কিছুদিন পর সে এসে ভিলেজারদের একটা কথা বলতে চাইলো। ব্যাপারটা কিন্তু মানে সিকোয়েন্স হইতেছে না, একটা ধারাবাহিকতা মেনটেন করতেছে না। তো আবার যদি আমি বসে হি ওয়াজ সো ইগনোরেন্ট, হি কুড নট টেল হিজ এজ, যে এখানেও ধারাবাহিকতাটা মেনটেন হইতেছে না, সো এটাও আমি বসাতে পারতেছি না। বাট যদি আমি লিখি, দ্যার ওয়াজ এ রিমোট ভিলেজ নেম সোমাল, দ্য ভিলেজার্স ওয়ার এনচাইটেড বাই এ ম্যান,
ভিলেজার্স ওয়ার এনচ্যান্টেড বাই এ ম্যান, যে ওই ভিলেজার্সরা একটা মানুষের মাধ্যমে আলোকিত ছিল, একটা মানুষের মাধ্যমে আলোকিত ছিল। এটাকে আমি সেকেন্ড সেন্টেন্স হিসেবে বলতে পারি। এখন এই যে একটা মানুষের বা আলোকিত ছিল, এই মানুষটাকে এখন আমি হি দিয়ে প্রকাশ করতে পারি। এখন এত কিছু প্রকাশ করার ক্ষেত্রে আমরা শুরুতে একটা সেন্টেন্স পড়ছিলাম না, হিজ নেম ওয়াজ নাম্বি। তো আমরা সবার আগে সেই নাম্বি, তার নামটাকে বলবো, ঠিক আছে? আগে তার নাম বলে তারপর আমরা আস্তে 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 ধারাবাহিকভাবে আসবো। ওকে, এখন এই জিনিসটা, এই যে হিজ নেম ওয়াজ নাম্বি, এরপর ঘটনাগুলো কিন্তু একটু মানে গোজামিল লাগতেছে, সবগুলোই হি দেওয়া। তো আমাকে বুঝতে হবে কোনটা পরে কোনটা বসাবো। বাকি 7টা সেন্টেন্স নিয়ে আমাকে এখন মানে গেম খেলতে হবে। হিজ নেম ওয়াজ নাম্বি, এরপর কি হইতে পারে? হি ইউজ টু টেল ডিফারেন্ট ইন্টারেস্টিং স্টোরিজ টু দ্য পিপল অফ দ্য ভিলেজ। যেহেতু এখানে বলা হয়েছে দ্য ভিলেজার্স ওয়ার এনচ্যান্টেড বাই আ ম্যান, এবং তার নেম নাম্বি, সে মানে গ্রামের মানুষদেরকে খুব বিভিন্ন ইন্টারেস্টিং গল্প বলতে অভ্যস্ত বা গল্প বলে থাকে। সো আমি এটাকে ফোর্থ সেন্টেন্স হিসেবে রাখতে পারি, আপাতত রেখে দেখি এটা ফোর্থ সেন্টেন্স হিসেবে হয় কিনা। যদি না হয় ফোর্থ সেন্টেন্স অন্য কিছু বসে সবগুলো সিরিয়াল একটু একটু করে আগায় নিয়ে আসবো। ওকে, আবার নতুন করে সিরিয়ালিংটা করবো। সো আমি এটাকে আপাতত সিরিয়াল 4 ধরতেছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একটা রিয়ারেঞ্জের অ্যান্সার জানি না, আমি কিন্তু এখানে বসে বসে সব নিজে সলভ করতেছি এবং তোমাদের সলভ করতেছি, আমি কিন্তু একটা অ্যান্সার জানি না। বাট তোমরা অ্যান্সার মিলিয়ে দেখবে ইনশাল্লাহ যেটা আমি করে দিয়েছি সেটাই সলভ হবে। হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরিজ টু দ্য পিপল অফ দ্য ভিলেজ। ওকে, এটা হচ্ছে সিরিয়াল 4। এখন এই যে তাদেরকে স্টোরি বলে, এই স্টোরিটা বলতে পারে, আচ্ছা এখানে দুইটা জিনিস হইতে পারে। হি লিভড ইন এ টেম্পল অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ দ্য পাস্ট হিজ টাইম আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি ইন দ্য ফ্রন্ট অফ পিপল। ওকে, তার নাম বলার পর আমি কিন্তু সরাসরি স্টোরির জিনিসটা প্রথমে 4-এ রাখতে ছিলাম, এখন দেখতেছি সে যে একটা মন্দিরে থাকে, এটা সে মানে কি বলা যায়, অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ অ্যান্ড পাস হিজ টাইম আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল। সে একটা মানে গ্রামের প্রান্তে ভাগে, গ্রামের একদম মানে সেই সীমানা দিয়ে একটা মন্দির আছে, সেই মন্দিরের একটা ব্যানিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছ, ব্যানিয়ান ট্রির নিচে সে থাকে। ব্যানিয়ান ট্রির নিচে না, সরি, ইন ফ্রন্ট, মানে ব্যানিয়ান ট্রির সামনে সে থাকে বা ওইখানে সে তার টাইম পাস করে, থাকে মন্দিরে কিন্তু ওইখানে নিচে টাইম পাস করে। বিফোর টেলিং এ স্টোরি হি ইউজ টু লাইট এ ল্যাম্প ইন ফ্রন্ট অফ দ্য ট্রি। ওকে, সো এখানে আমি এইটাকে 4 নাম্বার না দিয়ে আমি এটাকে সিরিয়াল 4 দিতেছি, যে তার নাম হচ্ছে নাম্বি, সে একটা ভিলেজের আশপাশে থাকে এবং সে তার সময়গুলো একটা বট গাছের আশপাশে কাটায়। তো এই যে আশপাশে কাটায়, সেই সময় সে হচ্ছে মানে মানুষকে তার গল্প বলতে অভ্যস্ত। হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরি টু দ্য পিপল। এখন আমি এটাকে 5 নাম্বার সেল লিখতে পারি, যে হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরিজ টু দ্য ভিলেজার্স অফ দ্য পিপল, যে সে বট গাছের নিচে থাকে, আমি তাকে নাম ঠিকানাটা বললাম। এখন আমি বললাম যে সে হচ্ছে গ্রামের মানুষদেরকে অনেকগুলো গল্প বলতে অভ্যস্ত, যে আমি সিটা কিন্তু চেঞ্জ করে ফেলছি, 4 দিয়ে আমি 5 দিয়ে দিয়েছি, ঠিক আছে? সে গ্রামের মানুষকে মানে সে গ্রামের মানুষকে গল্প বলতে অভ্যস্ত। তো এখন সে যে গল্পটা বলতেছে, বিফোর টেলিং এ স্টোরি হি ইউজ টু লাইট আ ল্যাম্প ইন ফ্রন্ট অফ দ্য ট্রি। করার আগে, যে কোনো গল্প বলার আগে তার অভ্যাস হচ্ছে সে গাছের সামনে একটা বাতি জ্বালাবে। ওকে, তার বেসিক কথাবার্তা গেল। তো এখন আমি যদি একটু ধরি, ওকে, এনচ্যান্টেড বাই এ ম্যান, হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরি টু দ্য পিপল অফ দ্য ভিলেজ। এরপর আমি কি দিব? ওয়ান ডে হি কুড নট কন্টিনিউ হিজ স্টোরি। ওকে, এখানে আরেকটা সেন্টেন্স আমি দেখছি, হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট হি কুড নট টেল হিজ এজ বাট হি কুড মেক আপ স্টোরিজ। সো এই সেন্টেন্সটা কোথায় হবে, এটা একটু কনফিউশন ফেলে দিছে। ওকে, আমরা দেখতেছি। সো আমি এখন লিখতে পারি ওয়ান ডে হি কুড নট কন্টিনিউ হিজ স্টোরি। আমি এটা দিয়ে শুরু করতে পারি, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল জীবনযাপন। তো আমি এটাকে আপাতত সিরিয়াল 7-এ রাখলাম, আচ্ছা ঠিক আছে, একদিন সে তার স্টোরিটা কন্টিনিউ করতে পারলো না। হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট হি কুড নট টেল হিজ এজ বাট হি কুড মেক আপ স্টোরিজ। এটা কোথায় হবে? হিজ নেম ওয়াজ নাম্বি। used to tell interesting stories, এই জিনিসটা একটু আগে পিছিয়ে লাগতেছে। হি ওয়াজ সো ইগনোরেন্ট আফটার এ ফিউ ডেজ হি কল্ড দ্য ভিলেজার্স অ্যান্ড টোল্ড দেম সামথিং। তো এই সেন্টেন্সটা কোন জায়গা হবে, এটা একটু কনফিউজিং লাগতেছে, যে কিছুদিন পর। ওয়ান ডে হি কুড নট কন্টিনিউ স্টোরিজ আর হি নেভার স্পোক দ্য রেস্ট অফ হিজ লাইফ বাট হি কুড। এখানে আমি বললাম যে হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট হি কুড নট টেল হিজ এজ, তারপর হি নেভার স্পোক দিতে পারতাম, কিন্তু এখানে বলছে বাট হি কুড মেক আপ স্টোরিজ। এর অর্থ হচ্ছে আমি যদি এইখানে
এই স্টোরি ব্যাপারটা বলি, দ্য ভিলেজার্স ওয়ার এনচ্যান্টেড বাই এ ম্যান, হিজ নেম ওয়াজ নাম্বি। এই 3 নাম্বার পর্যন্ত আমার সিরিয়ালে ঠিক আছে। এরপর শুরু হচ্ছে কনফিউশন, কারণ এখানে কয়েকটা সেন্টেন্স রিলেট হইতে পারে। তার নেম নাম্বি, এটা বলার পর আমি কোন সেন্টেন্স দিতে পারি? সে মন্দিরে থাকে, আমি এটাও বলতে পারি। সে ইন্টারেস্টিং স্টোরি মানুষকে বলতে পারি, আমি এটাও বলতে পারি। আবার সে যে তার নাম বলতে পারে না, কিন্তু সে স্টোরি বানাতে পারে, এটাও আমি বলতে পারি। তো এইখানে আমাদের সিরিয়ালটা এরকমভাবে আসবে। আমি কিন্তু পুরো সিরিয়াল লিখেও আবার ওয়াইপ করতেছি, কারণ আমি দেখতেছি যে না, জিনিসটা আমি লেখার পরও সিরিয়ালটা কোনো একটা জায়গায় আমার মানে কোনো জায়গায় সিরিয়ালটা ম্যাচ করতেছে না, কিছু সেন্টেন্সগুলো ইনকমপ্লিট থেকে যাচ্ছে। সো আমি এটুকু বলতে পারি, ওই লোকটার নাম নাম্বি, যে সে এতটাই মূর্খ, সে তার বয়স বলতে পারে না, কিন্তু সে স্টোরি বানাতে পারে। আমি দেখলাম যে আচ্ছা, আমি উপরে যদি সেন্টেন্সকে 4-5 ভাবতেছিলাম, সেগুলো হচ্ছে মানে সেগুলো আমি দিতে পারি, কিন্তু তার আগে একটা সেন্টেন্স বসতে পারে, সেটা হচ্ছে হি কুড মেক আপ স্টোরিজ। যে একটা লোক ছিল, একটা গ্রামে, সোমাল নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামের মানুষ একটা মানুষের মাধ্যমে আলোকিত ছিল। সে মানুষের না, বা একটা এনচ্যান্টেড বলতে আলোকিত, এনচ্যান্ট মানে আলোকিত করে, কিন্তু এখানে এনচ্যান্টেড বলতে বোঝানো হয়েছে সে গ্রামের একটা বিশেষ মানুষ ছিল, যার দ্বারা মানুষরা মানে একটা বিশেষ উল্লেখযোগ্য মানুষ ছিল, যার নাম হচ্ছে নামদি। তো সেই মানুষটা এতটাই মূর্খ যে সে তার বয়স পর্যন্ত জানে না। সে মূর্খ না, আসলে ইগনোরেন্ট। তো ইগনোরেন্ট বলতে আর কি উদাসীন বোঝানো হয়েছে, যে সে এতটা উদাসীন, সে নিজে বয়সও জানে না, কিন্তু সে গল্প বানাইতে পারে। সে নিজে বয়সও জানে না, সে নিজে বয়স জানে না, কিন্তু সে গল্প বানাইতে পারে। সো আমি এইটাকে সেন্টেন্স 4 রেখে যদি বলি, হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরি টু দ্য পিপল অফ দ্য ভিলেজ। আচ্ছা, এখানে আমি স্টোরি ব্যাপারটা সুন্দরভাবে রিলেটিভলি আনতে পারি সিরিয়াল 5-এ। কীভাবে? প্রথমে আমি বললাম তার নাম নাম্বি, এরপর আমি বললাম যে হ্যাঁ, সে অনেক উদাসীন। আমি কিন্তু প্রথমে লিভড ইন আ টেম্পল বা হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরিজ বলছি, কিন্তু তারপর আমি নিচে গিয়ে দেখলাম যে না, নিচে এমন একটা সেন্টেন্স আছে যেটাকে আমার এটা মাঝখানে বসাতে হবে, না হলে এই সেন্টেন্স এই পুরো প্যাসেজের অন্য কোথাও আমি সিরিয়াল করতে পারবো না। তাই আমি এই 3 পর্যন্ত ঠিক করার পর যে সিরিয়ালটা আমার মানে কনফিউশন হয়েছে, ওই সিরিয়ালগুলো মুছে আমি ওই সেন্টেন্স সহ নতুন করে চিন্তা ভাবনা শুরু করছি। লাগলে আবার চেঞ্জ করবো, 3-4বার চেঞ্জ করলাম, সমস্যা নেই। আমাকে একটা প্রপার অ্যান্সার জন্য একটু কষ্ট করতে পারি, 8 মার্কস 10 মার্কস, তাই না? একটু কষ্ট করলাম। হিজ নেম ওয়াজ নাম্বি, হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট হি কুড নট টেল হিজ এজ। সে এতটাই মূর্খ, সে তার বয়স বলতে পারে না, বাট কিন্তু সে স্টোরি বানাইতে পারে। এখন এই যে সে স্টোরি বানায় সে করে কি? হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরিজ টু দ্য পিপল অফ দ্য ভিলেজ। এই যে স্টোরি বানাইতে পারে, এখন সে স্টোরিগুলো বানায়, এই ইন্টারেস্টিং স্টোরিগুলো সে গ্রামের মানুষদের বলে। এখন এই যে গ্রামের মানুষদের বলে, এই গ্রামের মানুষদের যে বলে, সে বলে কীভাবে? হি লিভড ইন আ টেম্পল অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ অ্যান্ড পাস দিস টাইম আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল। এটা আমি 6 নাম্বার রাখলাম, যে সে গ্রামের তীরে একটা মন্দিরে বাস করে, এবং সে ওই তার সময়গুলো একটা ব্যানিয়ান ট্রি নিচে কাটায়। এখন গল্প বলার আগে সে করে কি? হি ইউজ টু লাইট আ ল্যাম্প ইন ফ্রন্ট অফ দ্য ট্রি। সে গল্প বলার আগে এই গাছের সামনে একটা বাতি জ্বালায় নেয়। ওয়ান ডে হি কুড নট কন্টিনিউ হিজ স্টোরি। ওয়ান ডে হি কুড নট কন্টিনিউ হিজ স্টোরি। একদিন সে তার স্টোরিটা কন্টিনিউ করতে পারেনি। আফটার ফিউ ডেজ হি কল্ড দ্য ভিলেজার্স অ্যান্ড টোল্ড দেম সামথিং হি নেভার স্পোক দ্য রেস্ট অফ হিজ লাইফ। আচ্ছা, এবার আমি বলতে পারি যে কিছুদিন পর সে যখন তার স্টোরিটা কন্টিনিউ করতে পারতেছে না, তখন কিছুদিন পর সে তার গ্রামবাসীদের ডাকছে এবং তাদের কিছু কথাবার্তা বলছে, এবং সেই কথাবার্তা বলার পর সে আর জীবনে কোনো দিন কথা বলেনি। হি নেভার স্পোক দ্য রেস্ট অফ হিজ লাইফ। সো জিনিসটা একটু কনফিউজিং হইলো, কয়েকবার মানে ঘষামাজা করা লাগলো, কয়েকবার মানে লিখে মুছতে হয়েছে, কিন্তু স্টিল আমি একটা সিকোয়েন্স পেয়ে গেছি। এবার আমি শুরু থেকে দেখবো যে আচ্ছা, এই সিকোয়েন্সটা ঠিক আছে নাকি মাঝখানে আরও কিছু চেঞ্জেসের দরকার আছে। এবার আমি শুরু থেকে রিডিংটা দিব। দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ নেমড সোমাল। ওকে, 2 নাম্বার হচ্ছে দ্য ভিলেজার্স ওয়ার এনচ্যান্টেড বাই এ পিপল, হিজ নেম ওয়াজ নাম্বি, হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট হি কুড নট টেল হিজ এজ। আচ্ছা, হি ওয়াজ ইগনোর। তো আমি 3 পর্যন্ত শিওর যে হ্যাঁ ঠিক আছে, ভিলেজের একটা সোমাল নামে মানুষ ছিল, সেখানে একটা ভিলেজ ছিল সোমাল নামে, সেখানে একটা মানুষ ছিল, উল্লেখযোগ্য মানুষ, তার নাম নাম্বি। হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট হি কুড নট টেল হিজ এজ বাট হি কুড মেক আপ স্টোরিজ। সে এতটাই উদাসীন যে সে তার বয়সও জানে না, কিন্তু সে গল্প বানাইতে পারে, এবং সেই গল্পগুলো ভিলেজার্সদের বলে হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরিজ। তো এই আমি তার একটা বৈশিষ্ট্য বলার পর তার স্পেশালিটি, তা আমি যেহেতু বলছি সে এনচ্যান্টেড বাই আ পিপল, ওয়াই হি ইজ এনচ্যান্টেড, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ হিম, বা হোয়াট ইজ স্পেশাল ইন হিম, তখন বলতেছি যে সে গল্প বানাইতে পারতো এবং সে সারা গ্রামবাসীর গল্পই বলতো। এখন এই যে গল্প বলার পর, এই তার এনচ্যান্টমেন্ট বলার পর হচ্ছে আমি তার নর্মাল আরও বেসিক কথাবার্তা, তার পরিচয়মূলক কথাবার্তা আসবো, যে হি লিভড ইন আ টেম্পল অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ অ্যান্ড পাস দিস টাইম আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল। সে গ্রামের তীরে একটা মন্দিরে থাকতো, এবং সে মন্দিরের সামনে একটা বট গাছ ছিল, সে বট গাছের নিচে সে তার সময় কাটাতো।
বিফোর টেলিং এ স্টোরি হি ইউজ টু লাইট এ ল্যাম্প ইন ফ্রন্ট অফ দ্য ট্রি। কোনো গল্প বলার আগে সে গাছটার সামনে, ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, যেহেতু এখানে ট্রি এর পর একটা ট্রি এর কথা আমি আগে বলেছি, সো এখানে যেহেতু ইন ফ্রন্ট অফ দ্য ট্রি বলা আছে, আমি সেই সিকোয়েন্সে এখানে বলে দিলাম যে আচ্ছা একটা ট্রি যেহেতু আছে, সেই ট্রি এর সামনে একটা লাইট জ্বালানোর সে অভ্যস্ত একটা স্টোরি বলার আগে। এখন একদিন হয়েছে কি, হি কুড নট কন্টিনিউ হিজ স্টোরি, সে তার স্টোরিটা কন্টিনিউ করতে পারতেছে না। এখন স্টোরিটা যখন সে কন্টিনিউ করতে পারতেছে না, সে কী করলো, কয়েকদিন পর তার গ্রামবাসীদের ডাকলো, গ্রামবাসীদের ডাকার পর সে তাদের কিছু কথাবার্তা বললো। এই কথাবার্তা বলার পর লাস্ট সেন্টেন্স হচ্ছে হি নেভার স্পোক দ্য রেস্ট অফ হিজ লাইফ। সো আমি আবার পুরো প্যাসেজটা দেখলাম, পুরো প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং, তারপর আমি দেখলাম যে না, কয়েকবার লিখে মুছার পর আমি ফাইনালি যে সিরিয়ালটা করছি সেই সিরিয়ালটা ঠিক আছে। সো এখন আমি সিরিয়ালটা অ্যান্সারে বসাবো, এখন হচ্ছে আমি আমার এই অ্যান্সারে এই সিরিয়ালটা বসাবো। ওকে, সো 1 নম্বরে হচ্ছে এফ, তারপর সেকেন্ড সিরিয়াল বা সিরিয়াল 2তে হচ্ছে আমার জে, সিরিয়াল 3তে হচ্ছে সি, সিরিয়াল 4 হচ্ছে আই, সিরিয়াল 4 হচ্ছে আই, সিরিয়াল 5 হচ্ছে এ, সিরিয়াল 5 হচ্ছে এ, সিরিয়াল 6 হচ্ছে আমার ডি, 7 ই, 8 আর 9 হচ্ছে জি আর এইচ, 8-9 হচ্ছে জি এইচ, আর লাস্টলি 10 নাম্বার হচ্ছে আমাদের বি নাম্বারটা। ঠিক আছে, বি হচ্ছে আমাদের এই একদম লাস্টে বসবে। সো এই হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জের সিরিয়াল। প্রথমে লিখতে গেলে কিন্তু আমরা একটা ভুল রিঅ্যারেঞ্জ লিখে ফেলতাম, কিন্তু যখন আমরা লিখতেছি সেটাকে আবার রিচেক দিতেছি, আবার আরও করে সেন্টেন্সকে দিয়ে আমরা হিসাব করতেছি, আরোগুলো সেন্টেন্স দিয়ে আমরা কনসিকুয়েন্স বা সিকোয়েন্স একটা কোহেরেন্ট অর্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, তখন কিন্তু আমরা দেখতেছি যে না, জিনিসপত্র একটু আগে পিছিয়ে হচ্ছে এবং সব শেষে আমরা একটা পারফেক্ট সলিউশন পাচ্ছি যে না, এটাতে আমি স্যাটিসফাইড, মোটামুটি এটা কারেক্ট অ্যান্সার। ওকে, সো এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু জানাও যে ময়মনসিংহ বোর্ড 23 আমাদের কাছে ক্লিয়ার কিনা। দেখি বাংলা মিনিংটা পুনরায় 6, 10, 3, 4, 9। আচ্ছা, একজন আমাকে সিরিয়াল বলছে 6, 10, 3, 4, 9 না, 6, 10, 3, 9, 8, 4টা পরে হবে, 4টা হবে পরে, 3, 9, 8, 1, 5, 7, 8, 4, তো এখানে একটু সিরিয়ালটা আগে পরে হবে। ঠিক আছে, রিমোট এজ, আচ্ছা আচ্ছা, কিসের মিনিং জানতে চাইছো? রিমোট এজ এনচ্যান্টেড রেস্ট। ওকে, রিমোট মানে হচ্ছে দূরে, বলেছে না দের ইজ এ রিমোট ভিলেজ, খুব দুর্গম অঞ্চল, একটা দূরে একটা ছিল, আমরা বলি না যে দূরের দেশে একটা কিছু ছিল, এক দেশে ছিল এক রাজা অনেক দূরের দেশে, সো এরকম অর্থে সে বলছে দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ, একটা দূরের দিকে, মানে খুব গভীর, বা রিমোট বলতে একটা গহীন বা দুর্গম অঞ্চল বোঝায়, সো এরকম দুর্গম অঞ্চল বা দূরে বোঝাতে রিমোট ইউজ হয়, যে দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ নেমড সোমাল, দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ নেমড সোমাল। তারপর বলছে এনচ্যান্টেড বলতে এখানে বোঝানো হয়েছে আলোকিত। ঠিক আছে, এনচ্যান্টেড বলতে এখানে বোঝানো হয়েছে আলোকিত, বা এনচ্যান্টেড মানে আলোকিত, কিন্তু এখানে এনচ্যান্টেড বলতে দ্য ভিলেজেস ওয়ার এনচ্যান্টেড বাই এ ম্যান, যা গ্রামবাসীরা মানে মোটামুটি একজন মানুষের দ্বারা আলোকিত ছিল, বা একজন মানুষের দ্বারা তারা উপকৃত ছিল, সে আলোকিত মানুষটা বা সেই উপকৃত হওয়ার যে মানুষটা তার নাম হচ্ছে নাম্বি, সে এনচ্যান্ট বলে আলোকিত করা। সো এখানে এই অর্থে বোঝানো হয়েছে। রেস্ট অফ হিজ লাইফ বলতে মানে সে তার বাকি জীবন, রেস্ট বলতে মানে হচ্ছে আমরা বলি না যে টেক দ্য রেস্ট, তুমি বাকিটুকু তুমি খেয়ে ফেলো, মানে ধরো তুমি একটা জিনিস খাইতেছো, আর জিনিসটা খাওয়ার পর যে ভাগাভাগি করে খাইতেছো, তুমি বলে যে আচ্ছা আমি খেয়ে নেই, বাকিটুকু তুমি, তোমার আমি খেয়ে দিই, তো তুমি অর্ধেক খেয়ে বাকিটুকু তুমি তাকে দিয়ে বলো যে আচ্ছা বাকিটুকু তুমি খেয়ে ফেলো, সো তুমি তাকে বলছো ইট দ্য রেস্ট, টেক দ্য রেস্ট, এই যে বাকি অংশটুকু রিমেইনিং পার্ট, এটাকে বলা হয় রেস্ট। ওকে, এইটাকে বলা হয় রেস্ট। আর আরেকটা মিনিং যেটা জানতে চাইছো সেটা হচ্ছে এনচ্যান্টেড বলছি এজ মানে কিনারা, এজ মানে হচ্ছে কিনারা, অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ, এজ মানে হচ্ছে কিনারা, ভিলেজের একদম প্রান্তে বা কিনারায়। ঠিক আছে, সো আশা করি এটাও ক্লিয়ার। ওকে, তো আসো পরেরটায় যাই, আর 5টা রিয়ারেঞ্জ আছে, বেশি নাই, হয়ে যাবে ইনশাল্লাহ, 11:30 বাজে, সো হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের। ওকে, আসো শুরু করা যাক। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 আসছে এবং ঢাকা বোর্ড বরিশাল বোর্ড 2019 আসছে, সেম কোশ্চেন 3বার আসছে। রিয়ারেঞ্জ রিপিট হয়, যেহেতু স্টোরি রাইটিং না, রিয়ারেঞ্জ রিপিট হয়। আসো এবার দেখি, এইটা খুবই বিখ্যাত একটা জিনিস এবং এইটা মানে অ্যান্সার করাটা একটু টাফ। ঠিক আছে, রিয়ারেঞ্জের এতগুলো অ্যান্সারের মধ্যে এই অ্যান্সারটা একটু টাফ, কারণ এইখানে অনেকগুলো সেন্টেন্স কাছাকাছি মনে হয়, এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় সলভ করতে হবে। ফার্স্টে আমার কাজ কি, একটা মানে বুঝবো, কিন্তু আমরা যে স্ট্র্যাটেজি আগে, এই স্ট্র্যাটেজিতে আমরা ঠান্ডা মাথায় এটাকেও সলভ করতে পারবো ইনশাল্লাহ। সো আমি স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করি, যে প্রথমে হচ্ছে আমাকে একটা স্টার্টিং সেন্টেন্স বা একটা বিগিনিং সেন্টেন্স খুঁজে বের করা। বিগিনিং সেন্টেন্স কি, এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, কিসের জব, কার জব, কোন জায়গায় জব আমি জানি না, আমি কিন্তু হুট করে এটাকে ফার্স্ট সেন্টেন্স বলতে পারি না। দে কেম থ্রু ভিলেজ, আবার হচ্ছে দে কেম থ্রু, তো এখানে দে বলতে কার আমি এটাও বুঝতেছি না। সো এ বি ফার্স্ট সেন্টেন্স হবে না, এ ও ফার্স্ট সেন্টেন্স হবে না, বি ও ফার্স্ট সেন্টেন্স হবে না, বিগিনিং সেন্টেন্স হবে না। কিন্তু সি নাম্বারটা দেখো, ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি,
একদা বা একটা সময় এক দেশে একটা সুলতান বাস করতেন। ঘটনা শুরু, বিগিনিং সেন্টেন্স পেয়ে গেছে। এখন সুলতান যে বাস করতেন, তো এখন সুলতানের ব্যাপারে কোনটা কথা আসবে, যে সুলতান বাস করতেন, এখন সুলতান রিলেটেড একটা কথা আসবে, সুলতান রিলেটেড একটা সিকোয়েন্স আসবে। এ নাম্বার অফ পিপল বা দে কেম থ্রু, এই দুটো আসবে না। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, দেন মানে তারপর। সো তারপর বলতে কিসের পর, এখানে কিন্তু কোনো কিছু পর নেই, জাস্ট বলা হয়েছে যে এক জায়গাটা সুলতান থাকতেন। তো এটা এখন কি হবে, একজন সুলতান থাকতেন, তিনি কি করে যাবেন, ওয়েন দে অ্যারাইভড, এখানে হচ্ছে যখন তারা আসছে। তো এখানে তখন বা তারা বা যারা, আমি কিন্তু বুঝছি না কাদের কথা বলতেছে। কিন্তু আমি যদি এফ নাম্বারটা দেখি, হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, তখন আমি বুঝতেছি যে আচ্ছা, একটা দেশে একটা সুলতান থাকতো এবং সে তার ট্যাক্স কালেক্টর হিসেবে, তার রাজস্ব সংগ্রাহক হিসাবে একজন, ট্যাক্স মানে রাজস্ব, বা ট্যাক্স তো মানুষ বুঝে ভ্যাট, সো এই ট্যাক্সকে কালেক্ট করবে এমন একজন মানুষ হিসেবে, এমন একজন মানুষ, সে অনেস্ট হিসেবে মানুষ খুঁজতেছিল, ঠিক আছে, একজন অনেস্ট মানুষকে খুঁজতেছিল ট্যাক্স হিসেবে, ট্যাক্স কালেক্টর হিসেবে। সো আমি এটাকে দিতে পারি 2 নাম্বার। এখন সে যখন ট্যাক্স কালেক্টর হিসেবে মানুষজন, মানে হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, তখন এই ট্যাক্স কালেক্টর হিসেবে যখন সে মানে মানুষকে অ্যাপয়েন্ট করে যাবে, তখন তো সে জবটার জন্য মানুষকে হায়ার করবে, মানুষের জবের জন্য অ্যাপ্লাই করবে। তখন আমি বলতে পারি এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, এই যে এখানে দে বলতে যাদের বোঝানো হয়েছে না, তাদেরকে আমি এখানে রিলেট করে বলতে পারি এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব। এখন বলতে পারো ভাই আপনি কি শিওর যে এই সেন্টেন্সটাই এই সেকেন্ড সেন্টেন্সের পর থার্ড সেন্টেন্স হবে? 100% শিওর না, আমি কিছুটা শিওর। কনসিকুয়েন্স অনুযায়ী বা সিকোয়েন্স অনুযায়ী এই সেন্টেন্সটা হয় পরে, কিন্তু আমরা পুরোপুরি 100% শিওর না এটা হবে কিনা, তাই আমরা পরের সেন্টেন্সগুলো চেক করে দেখি, যদি এদিক এদিক হয় আমরা তো আবার মুছে আগে পরে করতে পারতেছি, তাই না, সমস্যা তো নাই। কিন্তু আপাতত আমি এটাকে সেন্টেন্স 3 ধরে আগাইলাম, এটা ধরে কনসিকুয়েন্স ধরে বা এটা ধরে আমরা কোহেরেন্ট অর্ডারে আগাই। তারপর যদি দেখি যে না মাঝখানে আরও কোনো সেন্টেন্স আমি মিস করে গেছি যেটা বসার মতো ছিল, তখন আমি সেটাকে আবার আগে পিছিয়ে করে দিলাম। তো এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, এখন এই যে অ্যাপ্লাইড ফর দ্য জব, অনেকগুলো পিপল যে অ্যাপ্লাই করছে, এখন এদের তো আমরা দে বা দেম দিয়ে প্রকাশ করবো, এখন আমাকে সিরিয়ালগুলো একটু খেয়াল রেখে আগাতে হবে। আচ্ছা, দ্য কেম থ্রু এ প্যাসেজ ওয়ার গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট, এটা সরাসরি হয় না যে তারা অ্যাপ্লাই করার সাথে সাথে তাদেরকে গোল্ড কয়েন্স যেখানে রাখা হয়েছে সেখানে তাদের যেতে বলা হয়েছে, এটা এমন না। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, আচ্ছা দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, এর মানে ডি নাম্বারে দেন দেখে আমি এটা বুঝতেছি যে হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, সে তার ট্যাক্স কালেক্টর হিসেবে একজন অনেস্ট ম্যান খুঁজতেছে। এরপর অনেকে জবের জন্য অ্যাপ্লাই করছে, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, এর অর্থ হচ্ছে এই সেন্টেন্সটা 3 নাম্বার হবে না। কীভাবে হবে না, আমি যখন দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস দেখলাম, এর অর্থ হচ্ছে যখন ট্যাক্স কালেক্টর হিসেবে সে একজন অনেস্ট ম্যান খুঁজতেছে, তখনই সাথে সাথে সবাই অ্যাপ্লাই করতে পারেনি, কিছু একটা ঘটছে, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, কিছু একটা ঘটার পর বা কোনো একটা কিছু হওয়ার পর সম্রাট বা সুলতান অ্যাপ্লিকেশনের জন্য ইনভাইট নেওয়া শুরু করছে বা ইনভাইট অ্যাপ্লিকেশনের জন্য মানুষকে ইনভাইট করছে। সো এটা থার্ড সেন্টেন্স হবে না, মাঝখানে অন্য একটা সেন্টেন্স হবে, এটা আমি বুঝতেছি। ওকে, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, এইটার আগে একটা সেন্টেন্স বসবে, তারপর ইনভাইটেশন, তারপর অ্যাপ্লিকেশনের জন্য ইনভাইট করা হবে, তারপর যখন অ্যাপ্লিকেশনের জন্য এই জবের জন্য যে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাইয়ের জন্য মানুষকে ডাকা হবে, তখন অনেকগুলো মানুষ অ্যাপ্লাই করবে। সো এটা আরও অনেক পরের কথা, এটা আগে আসবে না। আমি আগে অন্যান্য জিনিসগুলো তাহলে আমি দেখি যে আচ্ছা ঠিক আছে, তাহলে সেন্টেন্স 3 তে এটা হবে না। অ্যান অনেস্ট ম্যান হ্যাজ আ ট্যাক্স কালেক্টর হিসেবে আর কি বসতে পারে, দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ার আস্কড টু মিট, দ্য অ্যাপ্লিকেন্টস এখন অ্যাপ্লাই করেনি, আমি এটা বুঝতেছি, অ্যাপ্লাই তারা করেনি, অ্যাপ্লাই করবে পরে। সো এই সেন্টেন্সটা হচ্ছে আমার থার্ড সেন্টেন্স হবে না। উপরটাকে আমি থার্ড সেন্টেন্স ভাবছিলাম, কিন্তু এখন দেখলাম যে না, থার্ড সেন্টেন্স এটা হতে পারতেছে না, কারণ এখানে মাঝখানে আরও কিছু সেন্টেন্স আছে যেটা আমাকে মিন করতেছে, এটা যদি আমি থার্ড সেন্টেন্স হিসাবে বসাই, বাকিগুলার সিরিয়াল নিয়ে সমস্যা হবে। ওকে, লাস্ট সেন্টেন্স যদি আমি দেখি, সো হি আস্কড ফর দ্য ওয়াইজ কাউন্সিলর্স অ্যাডভাইস, এটাকে কিন্তু আমি থার্ড সেন্টেন্স বসাতে পারি। কীভাবে বসাতে পারি, যে সে যখন একজন অনেস্ট ম্যানকে তার ট্যাক্স কালেক্টর হিসেবে বসাইতে চাইতেছিল, সে যখন এই বিষয়টা চাচ্ছিল, তখন সে কী করলো, সে তার ওয়াইজ কাউন্সিলর, সে তার বিজ্ঞ একজন কাউন্সিলরের সাথে, তার একজন মানে জ্ঞানী উপদেষ্টার সাথে সেইটাকে আলোচনা করলো, এটার ব্যাপারে জিজ্ঞেস করলো। তারপর যখন তাকে জিজ্ঞেস করার পর হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, ওয়াইজ ক্যান্সেলার অ্যাডভাইস বা ওয়াইজ ক্যান্সেলার উপদেষ্টার উপদেশ নেওয়ার পর তিনি অ্যাপ্লিকেশনের জন্য ইনভাইট করছেন সবাইকে যে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং যখন তিনি অ্যাপ্লাইটা দিয়েছেন তখন এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, তখন হচ্ছে একটা মানুষ মানে এ নাম্বার অফ পিপল কতগুলা মানুষ বা একটা বিশেষ সংখ্যক মানুষ
একটা ভালো সংখ্যক মানুষ অ্যাপ্লাইড ফর দ্য জব। টোটাল 5টা সেন্টেন্স আমি সিকোয়েন্স অর্ডারে পেয়ে গেছি যে অ্যাপ্লাইড ফর দ্য জব, তারা জবের জন্য অ্যাপ্লাই করছে। এখন দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ার আস্কড টু মিট ওয়ান বাই ওয়ান। এখন হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস যারা ছিল তাদের সবাইকে সুলতানের সাথে মিট করতে বলা হয়েছে একে একে। এটাকে আমি বলতে পারি আগেই দে কেম থ্রু প্যাসেজ ওয়ার গোল্ড কয়েন্সের কেপ, সরাসরি তারা এমন কোনো প্যাসেজ মানে তারা জাস্ট অ্যাপ্লাই করছে। এখনই যদি বলি দে কেম থ্রু এ প্যাসেজ, তো অ্যাপ্লাই করার জন্য তার একটা প্যাসেজের মধ্যে দিয়ে গেছে যেটার চারদিকে মানে স্বর্ণমুদ্রা রাখা ছিল, ব্যাপারটা কিন্তু সেন্স মেক করে না। সো এটা আমার 6 নাম্বার সেন্টেন্স হবে না। আবার হচ্ছে ওয়েন দে অল অ্যারাইভ, সো তারা কোথায় অ্যারাইভ করবে এটাও আমি জানতেছি না, কিন্তু আমি জি নাম্বার সেন্টেন্স দেখতেছি দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান, একে একে তাদেরকে মিট করতে বলছে। এটা হচ্ছে সেন্টেন্স নাম্বার 6। তো এই যে মিট করতে তাদের বলছে, তাদেরকে বলা হয়েছে যে তোমরা আমার সাথে মিট করবা, দেখা করবা। এই দেখা করার জন্য তারা যে একটা প্যাসেজ বা একটা গলির ভিতর দিয়ে, একটা করিডোরের ভিতর দিয়ে যে গেছে, তখন দেখছে যে চারদিকে গোল্ড কয়েন্স রাখা। এটা হচ্ছে 7 নাম্বার সেন্টেন্স হিসেবে রাখতে পারি। এরপর একে একে যেহেতু গেছে তখন হচ্ছে ওয়েন দে অল অ্যারাইভ। তো ওয়েন দে অল অ্যারাইভ এটা লাস্টে বসবে যে যখন তারা সবাই অ্যারাইভ হচ্ছে তখন সুলতান বলছে যে সুলতান আস্ক দেম টু ডান্স। সুলতান তাদেরকে ডান্সের কথা বললো যে তাদেরকে তোমরা ডান্স করে দেখাও। তো এইটার পরের কাহিনী আমাদের বললে আমাদের ডান্স পর্যন্তই রাখছে, এটা পরে আরও কাহিনী আছে, সেই কাহিনী এখানে দেয়নি। বাট আমি প্রথম 8টা সেন্টেন্স পরে এটুকু বুঝতেছি যে সিরিয়ালটা হচ্ছে মোটামুটি এইরকম। এখন যদি আমি শুরু থেকে আরেকবার রিডিং দিই, ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান, হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর। এক জায়গায় সুলতান ছিল, সে তার ট্যাক্স কালেক্টর হিসেবে একজন জ্ঞানী মানুষকে খুঁজতেছিল, জ্ঞানী বলে একজন সৎ মানুষকে খুঁজতেছিল, এবং সৎ মানুষকে খোঁজার জন্য সে তার উপদেষ্টার অ্যাডভাইস নিছে। এই অ্যাডভাইসটা নেওয়ার পর সে নিছে, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস। অ্যাপটা নেওয়ার পর তারপর সে হচ্ছে অ্যাপ্লিকেশনস বা জবের যে নিয়োগের জন্য মানুষকে করছে, ইনভাইট করার পর এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব। অনেকগুলো মানুষ তার এই জবের জন্য অ্যাপ্লাই করছে। এখন অ্যাপ্লাই করার পর সে অ্যাপ্লিকেন্টরা বলা হয়েছে তোমরা সুলতানের সাথে একে একে দেখা করবা। এখন একে একে যদি দেখা করতে বলছে, তারা একে একে একটা প্যাসেজের ভিতর দিয়ে গেছে, দে কেম থ্রু এ প্যাসেজ ওয়ার গোল্ড কয়েন্স ওয়ার কেপ। তারা একটা প্যাসেজের ভিতর দিয়ে গেছে যেহেতু তাদেরকে একে একে দেখা করতে হবে, এবং সেই প্যাসেজের চারদিকে স্বর্ণমুদ্রা রাখা ছিল। তারপর যখন একে একে তারা সবাই অ্যারাইভ করছে, এটা হচ্ছে লাস্ট সেন্টেন্স, তারা যখন সবাই অ্যারাইভ করছে তখন সুলতান বলছে দ্য সুলতান আস্কড দেম টু ডান্স। সুলতান তাদের সবাইকে নেচে দেখাতে বলছে বা ডান্স করে দেখাতে বলছে। এরপর কাহিনী আরও আছে, বাট এই পর্যন্ত হচ্ছে মানে আমি যদি সিরিয়াল ধরি এই লাস্ট সেন্টেন্স পর্যন্ত এই হচ্ছে আমাদের সিরিয়াল, ঠিক আছে। সো আমি আবার পরে দেখলাম যে না আমার সিরিয়াল ঠিক আছে, তো আমি এটাই অ্যান্সার হিসেবে লিখে ফেলবো। 1 এর সি, 2 এর এফ, 3 হচ্ছে এইচ, 4 হচ্ছে ডি, 3H 4D, 5 হচ্ছে আমার এ, 6 7 8, 6 হচ্ছে জি, 7 হচ্ছে বি, 6 হচ্ছে জি, 7 হচ্ছে বি, আর 8 আমাদের লাস্ট হচ্ছে ই নাম্বারটা। সো 8 পর্যন্ত আমাদের শেষ, 9টা না লাগতেছে না। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার? সবাইকে বুঝছি? আচ্ছা, এটা ক্লিয়ার? সেন্টেন্সটা কীভাবে কোনটা পড়া সেই জিনিসটা সবাই বুঝতে পারছো? একটু বলো তো। আচ্ছা, ক্লিয়ার। মাহমুদা সুলতানা বলছে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই। ফোনে যেহেতু ড্রয়েড ক্যাম্প চলতেছে তাই আমি বারবার পিসি দিয়ে তোমাদের কমেন্টগুলো চেক করতেছি, ঠিক আছে? আচ্ছা, আর কয়েকটা প্র্যাকটিস আমরা দেখবো। এটা হচ্ছে যশোর বোর্ড 19-এ আসছিল, যশোর বোর্ড 19। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে আবার ওই বিগিনিং সেন্টেন্স খুঁজতে হবে। এবার আই ক্যান গো এ বিট ফাস্টার, কারণ আমি কয়েকটা করে ফেলছি, এবার কিন্তু আমার মাথায় আইডিয়া আছে। আচ্ছা ঠিক আছে, হাউ ক্যান উই অ্যাপ্রোচ ফাস্টার। সো আমি এখানে সবার একটা বিগিনিং সেন্টেন্স করবো। দ্য কিং ওয়াজ কল্ড, দ্য কিং, কোন কিং আমি জানি না, এটা ফার্স্ট সেন্টেন্স হবে না। আবার হচ্ছে দ্য কিং, অ্যাট দিস কিং, তো এগুলো হবে না। সো এই যে এই প্রথম 3টা সেন্টেন্স আমি দেখে বুঝতেছি যে না, দ্য কিং দিস কিং বলে যে একটা রাজাকে বোঝানো হচ্ছে, কোন রাজা বা কিসের রাজা, কোথাকার রাজা আমি বুঝতেছি না। বিগিনিং সেন্টেন্স এটা হইতে পারে না, এই 3টা কোনোটাই হবে না। ডি নাম্বারে বলছে গুড অ্যাস্ট্রোলজার ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ দ্য কিং। আচ্ছা, একজন ভালো মানে জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বলি যে অ্যাস্ট্রোনমার হচ্ছে মহাকাশচারী। অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে মহাকাশচারী, ঠিক আছে। আর অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী, যারা তারা দেখে ভবিষ্যৎ বলে তাদেরকে অ্যাস্ট্রোলজার বলা হয়, আর বাংলায় বলা হয় হচ্ছে জ্যোতিষী, ঠিক আছে। সো আগেকার আমলে দেখা যায় রাজাদের এরকম জ্যোতিষীদেরকে রাখতো তাদের রাজ্যে বা তাদের রাজদরবারে, তো দেখা যেত অ্যাস্ট্রোলজারদের তখন একটা ডিমান্ড ছিল রাজাদের এখানে রাজদরবারে। সো
একটা গুড অ্যাস্ট্রোলজার ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ দিস কান্ট্রি, ওকে, যে ক্যাপিটাল অফ দ্য কিং, রাজার যে ইয়াতে রাজধানীতে, সেই রাজধানীতে একজন খুব ভালো জ্যোতিষী আসছিল। তা এখন কোন রাজার, এখানে বলছে ক্যাপিটাল অফ দ্য কিং, কোন কিং এটাও আমাকে বলেনি। সো এটা আমার ফার্স্ট সেন্টেন্স, বিগিনিং সেন্টেন্স হবে না, কিন্তু আমার ই নাম্বারটা যদি দেখি, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একদা সেখানে একটা রাজা ছিল, একদা একটা রাজা ছিল। এখানে দেয়ারটাও হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, সেখানে না, এখানে হচ্ছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং বলতে বোঝানো হয়েছে যে একদা একটা রাজা ছিল, কোনো এক সময় একজন রাজা ছিলেন, তার কাহিনী। সো রাজার কাহিনী দিয়ে শুরু হয়েছে, ওকে ভালো কথা। এখন বুঝছে যে কোন এক জায়গায় একটা রাজা ছিল, এটা ফার্স্ট কাহিনী হিসেবে লিখতে পারি। এখন এ গুড অ্যাস্ট্রোলজার ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ দ্য কিং। তো আমি একটু আগে যে সেন্টেন্সটা দেখলাম, আমি এই সেন্টেন্সটাকে আপাতত সেকেন্ড সেন্টেন্স হিসেবে ধরে আগাই। আচ্ছা, এই সেন্টেন্সটাকে সেকেন্ড সেন্টেন্স ধরে হিসেবে আমি আগাই, একদম এক্স্যাক্টলি আমি যেটা ভাবতেছি সেটাই যে হবে এমন না। তো আমি যে কোনো একটা সেন্টেন্স যেটা আমার কাছে মনে হইতেছে আচ্ছা এটাকে সেকেন্ড সেন্টেন্স ধরা যেতে পারে, এখন পর্যন্ত যা যা পড়লাম সেই ভিত্তিতে আমি সেভাবে ধরে আগাতে পারি। পরে যখন চেঞ্জ হবে আমি ওই চেঞ্জ করে দিব, কিন্তু তখন আমার কয়েকটা লাইন তো সাজা যাবে, তাই না? Okay, a good astrologer visited the capital of the king. The king was fond of knowing his future from the astrologer. এখন অনেকে বলতে পারো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই জিনিসটাকে আমি এভাবে বলতে পারতাম না যে একদা একটা রাজা ছিল, সেই রাজাটা তার ফিউচার সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী ছিল, তারপর একটা অ্যাস্ট্রোলজার, তারপর একটা যে কি বলে জ্যোতিষী হচ্ছে তার রাজা রাজধানীতে আসছে, এই জিনিসটা বলা যেত। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে কি, দ্য কিং ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার, যদি এই পর্যন্ত থাকতো একটা কথা ছিল, কিন্তু এখানে কি বলছে, দ্য কিং ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দি অ্যাস্ট্রোলজার। ফ্রম দি অ্যাস্ট্রোলজার, কোন অ্যাস্ট্রোলজার? যে অ্যাস্ট্রোলজারটা ক্যাপিটালে ভিজিট করছে, যে অ্যাস্ট্রোলজারটা ওই রাজার রাজধানীতে আসছে, ঘুরতে আসছে। রাজা যখন সে খবরটা পাইছে, দ্য কিং ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, তখন রাজার মন চাইছে যে না, একটা জ্যোতিষী যেহেতু আসছে, আমি তার কাছ থেকে ভবিষ্যৎটা শুনে নিই, কারণ তারা তো জ্যোতিষীতে বিশ্বাস করতো, ঠিক আছে? তো তারা সেই বিশ্বাস অনুযায়ী বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি জ্যোতিষী যেহেতু আসছে, আমি তার কাছ থেকে শুনে নেই ইয়াটা, কি বলছে, আমি তার কাছ থেকে আমার ভবিষ্যৎটা জেনে নেই। তখন কিং করছে কি, দ্য কিং কল হিম টু দ্য প্যালেস। আমি পরের সেন্টেন্স দেখতেছি না, পরের সেন্টেন্সে সুন্দরভাবে ম্যাচ করে গেছে আমার। দ্য কিং কলড হিম টু দ্য প্যালেস। এরপর কি, অ্যাট দিস কিং দ্য কিং গট ফিউরিয়াস, অ্যাট দিস কিং গট ফিউরিয়াস, তো অ্যাট দিস কিং গট ফিউরিয়াস অ্যান্ড কন্ডেমড হিম টু ডেথ। হঠাৎ কোনো কথা নেই, বার্তা নেই, রাজা তার রাজ্যে বা প্রাসাদে ডেকে হঠাৎ করে গট ফিউরিয়াস বা রেগে যাবে। ফিউরিয়াস মানে হচ্ছে একদম রেগে যাওয়া, ফিউরিয়াস মানে যদিও হচ্ছে বন্য বা খুব মানে অ্যাগ্রেসিভ যেটাকে বোঝায়, কিন্তু এখানে সেই অর্থে না, এখানে হচ্ছে মানে রাজাকে খুব অ্যাংরি বা রাগান্বিত অর্থে বোঝাবে, ঠিক আছে? যে রেগে আগুন হওয়া আমরা বলি না, সেটাকে বলা হয় গট ফিউরিয়াস, ঠিক আছে? তো যাই হোক, এখানে ফিউরিয়াস হঠাৎ করে আসবে না, তাকে আগে রাজ্যে ডাকবো। হঠাৎ করে ফিউরিয়াস হওয়ার বা মৃত্যুদণ্ড দেওয়ার তো কোনো মানে কোনো কিছুই তো এদিকে নাই। সো এখন তাকে রাজ্যে ডাকছে। এখন রাজ্য তাকে ডাকার পর কি হয়েছে, উইথ হিজ রেডি উইথ হি সে দ্যাট স্টার্স ডিক্লেয়ার, মানে এই সেন্টেন্সটা আমি দেখতেছি, স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই উইল ডাই ওনলি এ উইক বিফোর ইউর ডেথ, এইরকম মানে এই কথাটা যাইতেছে না। তাকে প্যাসেজে ডেকে উইথ রেডি উইথ বা তার উপস্থিত বুদ্ধির সাথে সে একটা কথা বলতেছে, এটাও ফিফথ সেন্টেন্স বা এই যে ফোর্থ সেন্টেন্স যেটা দেখলাম, কল্ড হিম টু দ্য প্যালেস, এটা পরপর বসতেছে না। সো অন্য সেন্টেন্স কি বসতে পারে, বাট অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভ ফর এক্সিকিউশন, এটাও হইতেছে না। আবার কিন্তু যদি আমি দেখি যে অ্যানাদার থট ক্রস হিজ মাইন্ড, এটাকে কথা বলা হচ্ছে বাট অ্যানাদার থট, যে তাকে রাজ্যে ডাকার পর অ্যানাদার থট ক্রস হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার রিমুভ ফর এক্সিকিউশন, এই জিনিসটা এখানে ফিফথ সেন্টেন্স বসবে না। যদি এমন হইতো যে কিং কল্ড হিম টু দ্য প্যালেস, তাকে রাজ্যে ডাকার পর বাট অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড, শুধু এই পর্যন্ত থাকতো, তখন ব্যাপারটা হইতো যে এমন যে না, তাকে আমি রাজ্যে ডাকছি, কিন্তু তাকে রাজ্যে ডাকার পর আমার হঠাৎ করে মনে হইলো, মানে মাথায় অন্য একটা চিন্তা, দ্বিতীয় আরেকটা থট আসলো, এমন না। আমাকে বলে যে বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভ ফর এক্সিকিউশন, যে রাজা যখন সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিচ্ছে, সেই মৃত্যুদণ্ডের জন্য অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীটাকে নিয়ে যাওয়ার আগে, মানে এটা পরের ঘটনা, এটা এখনও সে রাজ্যে আসেনি, আমাকে তার আগে রাজ্যে মানে প্রাসাদে আসতে হবে, সে প্রাসাদে আসা পরের ঘটনা এটা। সো এফ আর জি বসবে না। কিন্তু এই যদি দেখি যে যখন সে প্যালেসে আসছে, তখন রাজা তাকে জিজ্ঞেস করছে হাউ লং উড ইউ লাইক টু লিভ, হাউ লং উড ইউ লাইক টু লিভ। তো এখানে রাজা তাকে আস্ক করছে যে হাউ লং উড ইউ লাইক টু লিভ। তো হাউ লং উড ইউ লাইক টু লিভ এটা তাকে আস্ক করছে আসার পর, রাজা জানতে চাইছে তার নিজের ফিউচার, কিন্তু আসার পর রাজা তাকে জিজ্ঞেস করতেছে হাউ লং উড ইউ লাইক টু লিভ। তো এই জিনিসটা এখনই আমার কাছে ফিফথ সেন্টেন্স হিসেবে
মানে কি বলা যায়, ফিফথ সেন্টেন্স হিসাবে মানানসই মনে হইতেছে না। বাট যদি আমি দেখি দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড ভেরি আনপ্লেজেন্ট, টোল্ড সামথিং ভেরি আনপ্লেজেন্ট, এইটা ফিফথ সেন্টেন্স হইতে পারে যে তাকে রাজ্যে ডাকছে ভবিষ্যৎ জানার জন্য, সে রাজ্যে আসছে এবং আনপ্লেজেন্ট মানে প্লেজেন্ট মানে তো হচ্ছে কি বলে, প্লেজেন্ট মানে যদিও শান্ত বা একদম মানে কি বলা যায় মনোরম, তো সে মনোরম না, সে হচ্ছে মানে একদম মন ভাঙার মতো বা মোটেও মনোরম না, মোটেও হচ্ছে মানে কি বলা যায়, একটা কথা শুনলে যেটা শুনলে মন ভালো হয়ে যায়, সে মন ভালো করার মতো না, সে উল্টা মানে রাগা দেওয়ার মতো, মন খারাপ করার মতো বা ভয় দেখানোর মতো একটা কিছু বলে ফেলছে, ভেরি আনপ্লেজেন্ট, যেটা একদম খুবই আনপ্লেজেন্ট, খুবই অমনোরম জাতীয় একটা জিনিস, যে একদমই মানানসই না বা একদমই যেটা রাজা ভাবছিল সেরকম কিছুই না, পুরো উল্টা একটা কথা বলে ফেলছে, পুরো মেজাজ খারাপ করে দেওয়ার মতো একটা কথা বলে ফেলছে রাজাকে। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড সামথিং ভেরি আনপ্লেজেন্ট, ডাকছে ফিউচার জানতে, কিন্তু বলে ফেলছে কিন্তু একটা কিছু এমন যে মানে একদম বেমানান বা কোনো একটা খুব যেটা রাজাকে অসন্তুষ্ট করে ফেলছে। তখন দেখা গেছে এই অসন্তুষ্টিমূলক কথাটা শুনে রাজা পুরা রেগে গেছে। তখন আমি বলতে পারি যে এই অনেক মানে কি বলা যায় একদম অসন্তুষ্টিমূলক বা রেগে রেগে যাওয়ার মতো কথাগুলো শুনে, অ্যাস্ট্রোলজারের কথাগুলো শুনে রাজা পুরা ফিউরিয়াস হয়ে গেছে, রাজা পুরা রেগে গেছে। অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস অ্যান্ড কন্টেম্পড হিম টু ডেথ, অ্যান্ড তাকে মানে তার জন্য আদেশ দিয়েছে মৃত্যুদণ্ডের আদেশ। এখন এই মৃত্যুদণ্ডের আদেশ শুনে উইথ রেডি উইথ হি সেইড, এটা হইতে পারে, এটা হইতে পারে আমাদের সেভেন সেন্টেন্স, উইথ রেডি উইথ হি সেইড দ্যাট দ্য স্টার ডিক্লেয়ার দ্যাট আই উইল ডাই অনলি আ উইক বিফোর ইয়োর ডেথ, যে আমি তারা দেখে এটুকু বলতে পারি যে আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে আমার মৃত্যু হবে। মানে সে তার বুদ্ধি দিয়ে এটুকু বলছে যে আচ্ছা আপনি যেমন মৃত্যুদণ্ড দিতেছেন, আমি কিন্তু জ্যোতিষ হিসেবে এটুকু বলতে পারি যে আমি যখন মারা যাব তার 1 সপ্তাহ পর আপনি মারা যাবেন, আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে আমার মৃত্যু হবে। সো এই সেন্টেন্সটা আমি 7 সেন্টেন্স হিসেবে দিতে পারি, বাট আমি আরেকটু চেক করে নিই যে আচ্ছা আর কোনো সেন্টেন্স এখানে বসতে পারে কিনা। বাট অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড ফর এক্সিকিউশন। বাট অ্যানাদার থট ক্রস হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভ ফর এক্সিকিউশন। আচ্ছা এটাও সেভেন সেন্স হিসেবে বসতে পারে, কারণ অ্যাস্ট্রোলজার যে তাড়াতাড়ি এই জিনিসটা বলে দিবে, সো হুইথ ইজ রেডি উইথ হি সেড, সে যে সাথে সাথেই বলে দিবে, তখন সাথে সাথে বলে দেওয়ার জন্য তাকে তো বলার সুযোগ দিতে হবে, সেজন্য আগে হচ্ছে মানে এই জিনিসটা আমরা সেভেন সেন্স হিসেবে ধরতে পারি যে ঠিক আছে তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে যখন নিয়ে যেতে নিছিল, যে তাকে এক্সিকিউশন জন্য তাকে ফাঁসির জন্য নিয়ে যেতে নিছিল, তখন এই নিয়ে যাওয়ার আগে রাজার মনে আরেকটা কথা আসছে, রাজার মনে আরেকটা কথা আসছে। তো রাজার মনে যখন আরেকটা কথা আসছে, তো এই আরেকটা কথা আসার পর দ্য কিং দেন আস্কড, এই রাজা তখন তাকে জিজ্ঞেস করছে হাউ লং উড ইউ লাইক টু লিভ, যে আচ্ছা ঠিক আছে তোমাকে তো মৃত্যুদণ্ড দিয়েছি সবই ঠিক আছে, তোমার উপর আমি রাখছি, তোমার উপর আমি রাগ করছি, সেই অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছি সবই ঠিক আছে, বাট তুমি আমাকে একটা জিনিস বলে দাও যে হাউ লং উড ইউ লাইক টু লিভ, তুমি কতক্ষণ বাঁচতে চাও। ঠিক আছে, আমি দেখলাম যে না, আমি যদি আই উইল ডাই অনলি উইক বিফোর ইয়োর ডেথ, এটার চেয়েও মানে কি বলা যায়, এটার চেয়েও আরও বেটার অ্যান্সার খুঁজে আমি আরও বেটার অ্যান্সার পাচ্ছি, সো আমি আরও বেটার অ্যান্সার হিসেবে এটা দিতে পারি। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কতক্ষণ তুমি বাঁচা চাও, তখনই হি দেন থট ফর এ ওয়াইল সাম ওয়েজ অফ এসকেপ, যে তখনই সে মানে সাথে সাথে অনেকগুলা চিন্তা ভাবনা করা শুরু করলো পালানোর। হি দেন থট ফর এ ওয়াইল সাম ওয়েজ টু এসকেপ, এটা শুনেই সে আরও চিন্তা ভাবনা করা শুরু করলো পালানো কীভাবে যায়, এবং সে তার উপস্থিত বুদ্ধিতে তখনই রাজাকে বলে দিল দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই উইল ডাই অনলি উইক বিফোর ইয়োর ডেথ, যে আমি মাত্র 1 সপ্তাহ তোমার মৃত্যুর 1 সপ্তাহ আগে বা আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে আমার মৃত্যু হবে, আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে আমার মৃত্যু হবে। এইভাবে আমি আপাতত পুরো প্যাসেজটা সাজাইলাম। ওকে, এখন পেজটা সাজানোর পর কয়েক পর্যায়ে একটু কনফিউশন হয়েছিল যে কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো, আমরা এখন একটু চেক করে দেখবো যে আচ্ছা আমাদের কনফিউশনগুলো আমরা ক্লিয়ার করতে পারতেছি কিনা। আবার রিডিং দিয়ে দেখবো। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একদা একটা রাজা ছিল। 2 নাম্বার, আ গুড অ্যাস্ট্রোলজার ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ দ্য সিটি। আচ্ছা, একদা একটা রাজা ছিল এবং সেই রাজার রাজ্যে, সেই রাজার ক্যাপিটালে একজন খুব ভালো জ্যোতিষী আসছিল। এখন ওই রাজা আবার তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিল, সেই অ্যাস্ট্রোলজার থেকে, সেই জ্যোতিষী থেকে রাজা তার ফিউচার সম্পর্কে জানতে খুবই আগ্রহী ছিল, এবং সেজন্য দ্য কিং কলড হিম টু দ্য প্যালেস। দ্য কিং তাকে তার রাজ্যে ডাকছে। এখন রাজ্যে ডাকার পর, তাকে তার প্রাসাদে ডাকার পর, সেই অ্যাস্ট্রোলজারটা খুবই অসন্তুষ্টিমূলক বা খুবই রাগা দেওয়ার মতো, খুবই মন ভাঙামূলক বা মন খারাপ করার মতো, আনপ্লেজেন্ট, যেটা শুনে মানে শান্ত মনোরম, যে জিনিস মনোরম না সেটাকে আনপ্লেজেন্ট বলে। ঠিক আছে, সো এমন আনপ্লেজেন্ট কিছু বলছে, রাজা সন্তুষ্ট হয়নি, রাজা রেগে গেছে, এমন কিছুই বলছে, এবং রাজা রেগে গিয়ে তারা কি বলছে, তারা ফাঁসি মৃত্যুদণ্ড দিয়েছে, কারণ ফিউচার নিয়ে কথাবার্তা ছিল। সো রাজা রেগে গিয়ে তারা একদম মৃত্যুদণ্ড দিয়েছে যে না, আমার ফিউচার এমন বলতো, তোমার বাঁচার দরকার নেই। এখন
তারে মৃত্যুদণ্ড দেওয়ার পরও রাজার হঠাৎ মনে হল যে আচ্ছা ঠিক আছে আমি তার মৃত্যুদণ্ড দিছি, তবু তাকে মৃত্যুদণ্ড যদি নিয়ে যেতেছে, আমার মাথায় আরেকটা চিন্তা আসলো। রাজা তাকে থামে আবার জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি কতক্ষণ বাঁচতে চাও, হাউ লং উড ইউ লাইক টু লিভ, হাউ লং উড ইউ লাইক টু লিভ। হি দেন থট ফর এ ওয়াইল সাম ওয়েজ টু এসকেপ। যখনই রাজাটা জিজ্ঞেস করছে তখনই সে পালানোর জন্য বিভিন্ন চিন্তাভাবনা, অনেকগুলো চিন্তাভাবনা শুরু করলো একই সাথে, এবং তার উপস্থিত বুদ্ধির সাথে উইথ রেডি উইথ হি সেড, তার উপস্থিত বুদ্ধির সাথে সে তখন বলছে যে দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট, যে তারাগুলা বলে যে আই উইল ডাই অনলি আ উইক বিফোর ইয়োর ডেথ, যে তোমার মৃত্যুর এক সপ্তাহ আগে আমার মৃত্যু হবে, আপনার মৃত্যুর এক সপ্তাহ আগে আমি মারা যাব। সে তার উপস্থিত বুদ্ধির সাথে এই কথাটা বলে গেছে। সো স্টোরি আরও হয়তো যেতে পারতো, কিন্তু স্টোরিটা এখানেই শেষ, এবং আমি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখলাম যে না, সিকোয়েন্স ঠিক আছে, শুনতে বেমানান লাগে এমন কিছু নাই, মোটামুটি সিরিয়াল আমি যেরকম ভাবছিলাম, মানে কয়েকবার তো কাটাছেড়া হয়েছে, কয়েকবার তো মানে লিখা বা মুছলাম আমার সিরিয়ালটা, বাট স্টিল এখন আমরা ফাইনালি যে সিরিয়ালটা লিখছি সেই সিরিয়ালটা মোটামুটি কারেক্ট। সো 1 নাম্বার আমি এখন লিখে ফেলবো, 1 নাম্বার হচ্ছে ই, সিরিয়াল 2 হচ্ছে ডি, 3 4 হচ্ছে এ বি, 3A, 4 হচ্ছে বি, 3 হচ্ছে এ, 4 হচ্ছে বি, 5 হচ্ছে আমাদের আই, 5 হচ্ছে আই, 6 হচ্ছে সি, 5 হচ্ছে আই আর 6 হচ্ছে সি। 7 হচ্ছে আমাদের কত, 7 হচ্ছে আমাদের জি, 7 হচ্ছে আমাদের জি, 8 এইচ আর 9 হচ্ছে জে, 8 হচ্ছে এইচ, 9 হচ্ছে জে, আর 10 নাম্বার হচ্ছে লাস্ট নাম্বারটা আমাদের এফ। ঠিক আছে, 10 নাম্বার হচ্ছে আমাদের এফ। সো এটাও আশা করি ক্লিয়ার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। সো এবার হচ্ছে আমরা পরেরটা যাব। পরেরটা হচ্ছে অল বোর্ড 18, মানে 2018 সালের সকল বোর্ডে আসা একটা কোয়েশ্চেন এটা। সো সকল বোর্ডে আসা কোয়েশ্চেন, জিএইচ রিক্যাপ, গুরুত্বপূর্ণ রিয়ারেঞ্জ সাজেশন দিলে ভালো হতো। আচ্ছা, গুরুত্বপূর্ণ রিয়ারেঞ্জ সাজেশন দিলে ভালো হতো, গুরুত্বপূর্ণ রিয়ারেঞ্জ সাজেশন বলতে স্টোরি রাইটিংয়ে যতগুলো স্টোরি আছে না, তোমরা যে বই থেকে পড়াশোনা করো, কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়ো, কোনো একটা টেস্ট পেপার থেকে পড়ো, যতগুলা স্টোরি আছে, স্টোরি রাইটিংয়ে যতগুলো স্টোরি আছে সবগুলো পড়ে ফেলবা। কারণ রিয়ারেঞ্জ ম্যাক্সিমাম এখন পর্যন্ত আমরা যে দেখলাম একটা দুইটা ওয়ার্ড বাদে, একটা দুইটা ওয়ার্ড বাদে, একটা দুইটা রিয়ারেঞ্জ বাদে, বাকি প্রত্যেকটা কিন্তু স্টোরি থেকে আসছে, প্রত্যেকটা রিয়ারেঞ্জ কোনো না কোনো স্টোরি বেসড। সো তুমি যদি আগে থেকে স্টোরিটা পড়ে রাখো, তুমি যদি স্টোরিটা জেনে রাখো, তোমার জন্য অলরেডি সেটা অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। তুমি অলরেডি স্টোরি জানো, ঠিক আছে, তোমার জন্য চিন্তা ভাবনা করা ইজি হয়ে যাবে। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে রিয়ারেঞ্জ একটু প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি জিনিসটা বুঝতেছো, বাট তুমি যদি জিনিসটা বুঝে নিজে প্র্যাকটিস না করো না, আমি তোমাকে ক্লাস করে দিয়ে, আমি ক্লাসটা রেকর্ডে দিয়ে দেবো, তুমি ক্লাসটা আবার দেখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যখন নিজে প্র্যাকটিস না করবা, এই রেকর্ডেড ক্লাসও কিন্তু তোমার কোনো হেল্পে আসবে না, কারণ তুমি প্র্যাকটিস না করলে তুমি নিজে থেকে কীভাবে পারবা। একটা হচ্ছে আমি করিয়ে দিতেছি, এখানে যে ক্লাসে যাচ্ছ সেটা কিন্তু আমি করে দিতেছি, কিন্তু এরপর তুমি যদি আরও কয়েকটা বোর্ড কোয়েশ্চেন, আরও কয়েকটা টেস্ট পেপার, আরও কয়েকটা ভালো কলেজের টেস্টের কোয়েশ্চেন, সেগুলো তুমি যদি নিজে করো, তোমার একটা সেন্স বিল্ড আপ হবে যে আচ্ছা এই জিনিসটা কীভাবে কাজ করে, এই জিনিসটা কীভাবে করতে হয়। ঠিক আছে, সো রিয়ারেঞ্জে সেভাবে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া যায় না। সাজেশন বলতে আমি বলবো তুমি স্টোরি রাইটিংয়ে ফোকাস দাও, আর তুমি একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, স্টোরি রাইটিংয়ে ফোকাস দাও, তুমি প্র্যাকটিস করো, তাহলেই হবে ইনশাআল্লাহ। জিএইচ রিক্যাপ করবো, কন্ডেমড আর ফিউরিয়াস। আচ্ছা, ফিউরিয়াস মানে হচ্ছে একদম মানে ফিউরিয়াসের সিনোনিম হচ্ছে ওয়াইল্ড, কিন্তু ফিউরিয়াস বা বন্য এখানে বোঝানো হচ্ছে মানে আমরা বলি না রাগে অন্ধ হয়ে যাওয়া, রাগে মানে একদম খুব কী বলে ডেসপারেট বা অ্যাগ্রেসিভ আচরণ করা যেটা বোঝায়, সেই অর্থে ফিউরিয়াস, যে আমি খুবই রেগে খুবই মারণাত্মক আচরণ করলাম, খুবই আক্রমণাত্মক আচরণ করলাম, সেই অর্থে হচ্ছে ফিউরিয়াসটা বসে। কন্ডেমড হচ্ছে মানে দণ্ড দেওয়া, কন্ডেম মানে হচ্ছে কোনো একটা শাস্তি দেওয়া, সেই শাস্তিকে বলা হয় কন্ডেমড। তার কোনো একটা শাস্তির জন্য করা, মানে কি বলা, তাকে কোনো একটা শাস্তি দেওয়াকে কন্ডেম বলা হয়। আর ফিউরিয়াস হচ্ছে মানে একদম অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক হয়ে যাওয়া মিনিং। আর জিআরএইচ রিক্যাপ, আচ্ছা জিআরএইচ যদি আমি রিক্যাপ করি, যদি জি আর এইচটা তুমি দেখো তাহলে হচ্ছে জি হচ্ছে 7 নাম্বার সেন্টেন্স। তো এটার আগে 6 নাম্বার সেন্টেন্স কী ছিল, যে দ্য কিং গট ফিউরিয়াস অ্যান্ড কন্ডেম হি টু ডেথ। তো রাজা তার কথা শুনে খুব রেগে গেছে এবং তাকে মৃত্যুর আদেশ দিছে। ঠিক আছে, তার মৃত্যুর আদেশ দিছে, এবং রেগে মৃত্যুর আদেশ দেওয়ার পরও তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এখানে মৃত্যুর আদেশ পর কিন্তু সরাসরি আদেশে ফাঁসি দেওয়ার জন্য সেখানে নিয়ে যায়। ঠিক আছে, এক্সিকিউশনের জন্য তাকে নিয়ে যায়। তো এই নিয়ে যাওয়ার আগে হয়েছে কি, রাজা মনে একটা চিন্তা ভাবনা আসছে, এটাকে আমি 7 সেন্টেন্স হিসেবে ধরলাম, যে সে কিন্তু সাথে সাথে বলবে না যে দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই উইল ডাই, তাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার সাথে সাথে সে তার সাফাই গাওয়ার জন্য একটা কথা বলে দিবে, মানে এই সুযোগ তো দেওয়া হবে না তাকে প্রাসাদে। রাজাই তাকে সুযোগটা দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভ ফর দ্য এক্সিকিউশন। ঠিক আছে, যে জ্যোতিষীরা যখনই এক্সিকিউশনের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল বা ফাঁসির জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই সময় নিয়ে যাওয়ার আগে রাজা মাথায় আরেকটা চিন্তা আসলো, যে ঠিক আছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি আরেকটা চিন্তা আসলো, আমি আরেকবার জিজ্ঞেস করি তুমি কতক্ষণ বাঁচতে চাও। সো সেই অর্থে কন্ডেমড ইনটু ডেথের পর মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে but another thought crossed his mind
D4। আচ্ছা, এখানে হিজ মাইন্ড বলতে কিন্তু হিজ বলতে কিংকে বোঝানো হচ্ছে, যে রাজার মনে আরেকটা চিন্তা আসছে তাকে, এই জ্যোতিষীটাকে ফাঁসিতে নিয়ে যাওয়ার আগে, তখন এই মাইন্ডের চিন্তাটা আসার পর রাজা তাকে জিজ্ঞেস করলো হাউ লং উড ইউ লাইক টু লিভ, তুমি কতক্ষণ বাঁচতে চাও। এবং এইটা শুনে হচ্ছে আমাদের যে জ্যোতিষীটা, সেই জ্যোতিষীটা অনেকগুলো পালানোর চিন্তা ভাবনা করতে লাগলো, এবং পালানোর চিন্তা ভাবনা করার পর সে তার উপস্থিত বুদ্ধি দিয়ে যেটা বললো, দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই উইল ডাই অনলি এ উইক বিফোর ইউর ডেথ, যে তোমার আপনার মারা যাওয়ার এক সপ্তাহ আগে আমি মারা যাবো। যে তারাগুলা থেকে আমি এটুকু বলতে পারি যে আমি মারা যাব আপনার মৃত্যু ঠিক এক সপ্তাহ আগে। সো সরাসরি কিন্তু তাকে যখনই মৃত্যুর আদেশ দেওয়া হয়েছে তখনই কিন্তু সরাসরি সে কথাটা বলতে পারতো না, বা সরাসরি কথাটা বললো বাকি সেন্টেন্সগুলোকে আমি সেভাবে রিলেট করতে পারতাম না। সো আমি এই জন্য অন্যান্য সেন্টেন্সগুলো দেখলাম এবং দেখলাম যে এই সেন্টেন্সটা যদি লাস্টেও বসে কোনো সমস্যা নেই, 7, 8, 9 যেরকম আছে সেরকমভাবে এটা বসতে পারে, 7, 8, 9 এটা হবে। এবং F নাম্বার সেন্টেন্সটা উইথ হিজ রেডি উইথ হিজ সেইড, এটা হচ্ছে 10 নাম্বার সেন্টেন্স হবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা এখন ক্লিয়ার। সো এবার আমরা আসি অল বোর্ড 18-এ। সো অল বোর্ড 2018 টোটাল 8টা বোর্ডের সেম যে কোয়েশ্চেনটা আসে সেই কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। দে ওয়ার এলিয়েন্স ইন দেয়ার ওন কান্ট্রি, দে ওয়ার এলিয়েন্স, এখানে দে বলতে কার আমরা জানি না। দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, হঠাৎ করে দ্য ব্ল্যাকসের কথা আসবে, এটাও হবে না। আমি বিগিনিং সেন্টেন্স খুঁজতেছি, সো এ আর বি বিগিনিং সেন্টেন্স হবে না। দ্য গ্রেট লিডার ভাউড টু পুট অ্যান এন্ড টু অ্যান ইনহিউম্যান প্র্যাকটিস, দ্য গ্রেট লিডার, এখন দ্য গ্রেট লিডার, কোন গ্রেট লিডার আমি কিন্তু এটাও বুঝতেছি না। দ্য গ্রেট লিডার বলতে কোন গ্রেট লিডারকে বোঝানো হয়েছে সেটা বুঝতেছি না। দে ওয়ার ডিনাইড অল বেসিক হিউম্যান নিডস, এটাও বলতে পারতেছি না। ইভেন ডগস রিসিভড এ মাচ বেটার দেন দ্য ব্ল্যাকস। সো এই 5টা সেন্টেন্সের কোনো সেন্টেন্সটাকে আমি বিগিনিং সেন্টেন্স হিসেবে ধরতে পারতেছি না, কারণ দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, হুট করে আমি এটা কীভাবে বলি? যদি কোনো সেন্টেন্স আমি না পাই যে বিগিনিং করার মতো, তাহলে আমি এটা ধরে আগে দেবো দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, তখন আস্তে আস্তে একটা গ্রেট লিডারের কথা আসবে। কিন্তু আগে আমাকে দেখি যে আরও কোনো বেটার বিগিনিং সেন্টেন্স পাই কিনা। Eventually the great leader realized the goal of liberating his own people. Eventually বলতেও মানে কিসের কথা বলা হয়েছে সেটা বলা নাই। He was thrown behind the prison bar, এখানে দ্য গ্রেট লিডার হি বলতে কাকে বোঝানো হয়েছে বলা নেই। 8 নম্বরে বলা আছে দ্য নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ দ্য সাউথ আফ্রিকা। সো আমি এটাকে আপাতত ফার্স্ট সেন্টেন্স ধরতেছি। ওকে, দ্য নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ দ্য সাউথ আফ্রিকা, এই সাউথ আফ্রিকার সবচেয়ে বড় নেতা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এরপর যদি আমি পরের সেন্টেন্স খুঁজি যাচ্ছে এরপর কোন সেন্টেন্স হইতে পারে, তাহলে আমি শুরু থেকে আবার দেখি। আচ্ছা, আগে নিচের দুটো সেন্টেন্স দেখেছি, বাট দ্য অপ্রেসিভ রুলার্স কুড নট ব্রেক দ্য স্পিরিট, বাট দ্য অপ্রেসিভ রুলার্স কুড নট ব্রেক দ্য স্পিরিট। তো নেলসন ম্যান্ডেলা পরই বাট দ্য অপ্রেসিভ রুলার্স আসতেছে, সিকোয়েন্সটা মেক হইতেছে না, সরাসরি এখানে বসতেছে না। ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড হু স্ট্রাগলস অ্যাগেন্স্ট অ্যাপারহিড থ্রু আউট হিজ হোল লাইফ। ইনফ্যাক্ট, আচ্ছা এখানে আমি কিন্তু সেকেন্ড সেন্টেন্স হিসেবে এটা বসতে পারি। উপর থেকে না এসে আমি নিচে থেকে দেখার যেটা লাভ হয়েছে, আমি সেকেন্ড সেন্টেন্স নিচে পেয়ে গেছি। যে প্রথমে বলা হচ্ছে যে সে হচ্ছে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় নেতা, শুধু তাই না, ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড, শুধু সে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় নেতা না, সে বিশ্বের সবচেয়ে বড় বড় নেতাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্সদের একজন। হু স্ট্রাগলড এগেনস্ট, যারা মানে কষ্ট করেছে বা সংগ্রাম করেছে এগেনস্ট অ্যাপার্টহিড থ্রু আউট হিজ ওল লাইফ, যারা তাদের জীবনভর অ্যাপার্টহিড বা বর্ণ বৈষম্য, অ্যাপার্টহিড মানে হচ্ছে রেসিজম, অ্যাকচুয়ালি অ্যাপার্টহিড বলতে কিন্তু রেসিজম বোঝায়, সব রকম বৈষম্য অ্যাপার্টহিড না, জাতিভেদ বা জাতি বৈষম্য বা বর্ণ বৈষম্য বা রেসিজমকে বলা হয় অ্যাপার্টহিড। সো এই অ্যাপার্টহিড বা বর্ণ বৈষম্য বা জাতিভেদের বিরুদ্ধে যারা আজীবন সংগ্রাম করেছেন সেরকম পৃথিবীর সবচেয়ে বড় বড় নেতাদের মধ্যে একজন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এটা কিন্তু সেকেন্ড সেন্টেন্স হিসাবে খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা সেন্টেন্স। এখন আমি আস্তে আস্তে ব্ল্যাক বা হোয়াইটদের কথায় আসতে পারি যে আচ্ছা ঠিক আছে, এখানে আমি এটা বলতে পারি যে এই অ্যাপার্টহেডের বিরুদ্ধে যেহেতু তিনি কাজ করছেন, এখন এই অ্যাপার্টহেডটা কীরকম, দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, এটা আমি বলতে পারি 3 নম্বর সেন্টেন্স। দে ওয়ার এলিয়েন্স ইন দ্যার ওন কান্ট্রি, এটা পরে আসবে যে দে ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, দে ওয়ার এলিয়েন্স ইন দ্যার ওন কান্ট্রি, এখানে এলিয়েন্স বলতে বোঝানো হয়েছে ফরেনার্স বা অভিবাসী। এলিয়েন্স বলতে এখানে ভিন গ্রহিত, এলিয়েন্স মানে আমরা কি যে যারা বাহিরের গ্রহ থেকে আসে, কিন্তু এখানে এলিয়েন্স বলতে বোঝানো হচ্ছে যারা বাহিরের দেশ থেকে আসলে, মানে যেরকমভাবে আমরা মানে তাদের ইয়াগুলা নিয়ে নিই সেরকম, বা তাদের যেরকম অধিকার থেকে বঞ্চিত হয়, একটা ফরেনের অধিকার কিন্তু একজন নেটিভের মতো থাকে না। সো সেই অর্থে বলা হয়েছে যে তারা নিজের দেশে থেকেও তারা ফরেনের মধ্যে জীবনের মধ্যে, এবার এলিয়েন্স ইন দ্যার ওন কান্ট্রি অ্যান্ড ওয়ার সাবজেক্টেড টু অল অফ ইনডিগনিটিস। সাবজেক্টেড টু মানে শিকার, সাবজেক্টেড টু মানে হচ্ছে কোনো কিছুর শিকার হওয়া। যখন আমি কোনো বিপদের শিকার হই তখন সেটা বলা হয় আই এম সাবজেক্টেড টু সাফারিংস, এই অর্থাৎ সাবজেক্টেড টু বসছে, ঠিক আছে। ওয়ার সাবজেক্টেড টু অল সর্টস অফ ইনডিগনিটিস মানে কি, ডিগনিটি মানে তো সম্মান, ইনডিগনিটিস মানে হচ্ছে অসম্মান, অশ্রদ্ধা, অপমান, ইনডিগনিটিস অসম্মান, অপমান,
ঠিক আছে, আমি মিনিং সহ বলে দিতেছি যেগুলো আনকমন ওয়ার্ডস। সো দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি। এখন আমি আগে কিন্তু বলতে পারতাম দে ওয়ার এলিয়েন্স ইন দ্যার ওন কান্ট্রি, কিন্তু দে বলতে কারা, দে বলতে আমি কাদের বোঝাচ্ছি, এই জন্য আমি আগে বললাম যে দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি। ওকে, দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, দে ওয়ার এলিয়েন্স ইন দ্যার ওন কান্ট্রি। যে যারা কালো বা যারা কৃষ্ণাঙ্গ তাদেরকে খুবই নিষ্ঠুরভাবে ট্রিট করা হতো, তাদেরকে খুবই নিষ্ঠুরভাবে মানে কী বলে তাদের সাথে ব্যবহার করা হতো, কারণ ট্রিট বলতে ব্যবহার বোঝানো হয়েছে, এবং তারা তাদের নিজের দেশে বিদেশির মতো থাকতো, অভিবাসীর মতো থাকতো, এবং যত রকম অসম্মান, অপমান, লাঞ্ছনা সব কিছু শিকার তারা হইতো। দে ওয়ার ডিনার্ড অফ অল বেসিক্স হিউম্যান রাইটস। এটা আমি 5 নম্বর সেন্টেন্সে বলতে পারি। দ্য গ্রেট লিডার, এটা এখনই আসবে না, একটু পরের ভাগে ব্ল্যাকদের কথাগুলো আমরা বলে নিই যে they were denied all basic human rights, they were denied of all basic human rights, even dogs received a much better treatment than the blacks। মানে এতটাই খারাপ অবস্থা তাদের হয়েছিল যে মানে একটা কুকুরের সাথে যদি তুলনা করা হয়, একটা কুকুরের অবস্থা একটা কৃষ্ণাঙ্গ হচ্ছে বেটার ছিল। মানে ওই একটা দেশের অবস্থা, সাউথ আফ্রিকার অবস্থা, ব্ল্যাক ডমিনেশন এত বেশি বা এত মানে কী বলে এত ভাইল হয়ে গেছিল জিনিসটা, ঠিক আছে। তো সেই অর্থ বলা আছে যে ইভেন ডগস রিসিভড এ মাচ বেটার ট্রিটমেন্ট দেন দ্য ব্ল্যাকস। ইভেনচুয়ালি, তখন বলা হয়েছে যে ইভেনচুয়ালি, এত কিছু বলার পর আমি এটা বলতে পারি ইভেনচুয়ালি দ্য গ্রেট লিডার মানে নেলসন ম্যান্ডেলা রিয়ালাইজড দ্য গোল অফ লিবারেটিং হিজ ওন পিপল। তখন এই মহান নেতা মানে উপলব্ধি করলেন তার যে মানুষগুলো আছে, তার দেশের মানুষগুলোকে এই রকম মানে অসম্মান, অপমান বা এইরকমভাবে শোষণ নির্যাতনের মধ্যে না রেখে তাদেরকে স্বাধীন করা, তাদেরকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দেওয়া। সো এই জন্য তিনি হচ্ছে এই জিনিসটা রিয়ালাইজ করলেন, এবং এই জিনিসটা রিয়ালাইজ করে তিনি যেটার জন্য সংগ্রাম করছেন, এটার জন্য যা হয়েছে হি ওয়াজ থ্রোন বিহাইন্ড দ্য প্রিজন বার। আমি দেখতেছি সেন্টেন্সগুলো অনেক আছে যে 5, 6, 7, 8 সিরিয়াল জিতেছে, এই কারণে আমার কষ্ট কম হইতেছে। হি ওয়াজ থ্রোন বিহাইন্ড দ্য প্রিজন বার। এখন এই যে এত কিছুর জন্য যে তিনি যেটা রিয়ালাইজ করছেন, তিনি যে এই গোলের জন্য কাজ করতে নিছেন, তো এইখানে আচ্ছা সরাসরি হি ওয়াজ থ্রোন বিহাইন্ড দ্য প্রিজন বারের আগে আমি উপর আরেকটা সেন্টেন্স উপর থেকে যদি আমি দেখি, এই সেন্টেন্সটা সরাসরি এখানে হবে না, উপর আরেকটা সেন্টেন্স বসবে। সেই সেন্টেন্সটা হচ্ছে দ্য গ্রেট লিডার ভাউড টু পুট অ্যান এন্ড অফ দিস ইনহিউম্যান প্র্যাকটিস। তিনি যখন এটা রিয়ালাইজ করছেন, রিয়ালাইজ করার সাথে সাথে তাকে প্রিজন বারে পাঠানো হয় নাই, রিয়ালাইজ করার পর তিনি সেটার জন্য কাজ করছেন, তারপর তাকে প্রিজন বারে বাঁচানো হচ্ছে। এখানে আমি একটা ভুল করতে নিয়েছিলাম, ঠিক আছে, সেই ভুলটা এখন আমি করতেছি না, কারণ আমি শুরু থেকে আবার সেন্টেন্সটা দেখলাম, আবার আমি রিয়ালাইজটা দেখলাম যে দ্য গ্রেট লিডার ভাউড টু পুট অ্যান এন্ড। এখন ভাউ টু মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আচ্ছা এখানে আমি একটু উপরে লিখে দেখাই, ভাউ টু মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ভাউ টু মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ভাউ টু মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। যে যখন একটা মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হবে যে না এই জিনিস আমি আর কন্টিনিউ হতে দিব না, এই জিনিসটার বিরুদ্ধে আমি ইয়া করবো, এই জিনিসটাকে আমি শেষ করবো, পুট অ্যান এন্ড, পুট অ্যান এন্ড মানে শেষ করা, পুট অ্যান এন্ড টু মানে হচ্ছে জিনিসটাকে শেষ করা, জিনিসটাকে চিরতরে বন্ধ করা। দ্য গ্রেট লিডার, যখন দ্য গ্রেট লিডার রিয়ালাইজ করলেন যে না আমার দেশের মানুষকে আমার স্বাধীন করতে হবে, তখন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে না এই ইনহিউম্যান প্র্যাকটিস, এই অমানসিক ব্যাপারটাকে আমার চিরতরে বন্ধ করতে হবে। এবং এই জন্য যেটা হয়েছে যে হি ওয়াজ থ্রোন বিহাইন্ড দ্য thrown behind the prison bar. He was thrown behind the prison bar মানে he was sent to jail. Prison bar মানে হচ্ছে কারাগারের ওপারে তাকে পাঠানো হয়েছে, অর্থাৎ তাকে জেলে বন্দী করা হয়েছে। He was thrown behind the pull-up bar, thrown behind the prison bar, thrown behind the prison bar. So thrown behind the prison bar যখন বলা হয়েছে তখন হচ্ছে তাদেরকে অর্থাৎ তাকে জেলখানায় রাখা হয়েছে, তাকে জেলে বন্দী করা হয়েছে। বাট দ্য অপ্রেসিভ রুলার্স, কিন্তু এই যে শাসকরা, এই যে শোষকরা বা অপ্রেসিভ মানে তো হচ্ছে মানে যারা কি বলা যায়, অপ্রেসিভ মানে তো জুলুম নির্যাতন মানে যারা করে, তো একরকম মানে কি বলা যায় শোষণকারী যে শাসকরা থাকে বা একরকম, এটার সুন্দর একটা বাংলা আছে, সুন্দর একটা বাংলা ভুলে গেছি, নির্যাতনকারী সব শাসকরা থাকে, নির্যাতনকারী যেসব শাসকরা, সেই সব শাসকরা বা যেসব ইয়ারা থাকে তারা করতে পারে, তারা তার স্পিরিটটাকে ব্রেক করতে পারেনি, তারা তার এই যে কি বলা যায় তার যে অদম্য যে ইয়াটা স্পৃহাটা, তার যে একটা কিছু করার আকাঙ্ক্ষা, তার যে এইটার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধতা, তার সে প্রতিজ্ঞাটাকে ভাঙতে পারেনি। সো আমি মোটামুটি নেলসন ম্যান্ডেলা পরে এটুকু বুঝলাম। আচ্ছা পুটে এন আমি এখানে 8 নাম্বারটা লিখি নাই, তো এটা হচ্ছে 8 নাম্বারটা। এখন যদি আমি একটু দেখি, আচ্ছা ওয়েট 1, 2, 3 এর পর আমি এখানে 4 লিখতে ভুলে গেছি, সরি আমি এখানে 4 লিখতে ভুলে গেছি। সো আমি আবার যদি একটু রিক্যাপ করি, যারা যারা বুঝেন আমি আবার রিক্যাপ করি। প্রথমে আমি দেখলাম নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ দ্য সাউথ আফ্রিকা। সো গ্রেটেস্ট লিডার অফ দ্য সাউথ আফ্রিকাটা দেখার পর আমি উপর থেকে নাকি আমি করলাম কি আচ্ছা নিচ দিয়ে দেখে আসি, তারপর উপর থেকে দুই দিন নিচে কোনো সেন্টেন্স পাইলাম না পাইলাম, তো আমি নিচে দেখলাম ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড। সো প্রথমে গ্রেটেস্ট লিডার্স অফ সাউথ আফ্রিকা, তারপর বলা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই জিনিসটা খুবই কোরিলেটেড সিকোয়েন্স হিসেবে, এই জিনিসটা খুবই সামঞ্জস্যপূর্ণ। ওকে, সো আমি এটাকে সেকেন্ড সেন্টেন্স হিসেবে লিখে দিলাম যে হু স্ট্রাগলড
অ্যাগেন্স্ট অ্যাপার্টহেইড বা যারা বর্ণবৈষম্যের বিরুদ্ধে স্ট্রাগল করেছে থ্রু আউট হিজ হোল লাইফ, তার সারা জীবন ভরে। সো সারা জীবন ভরে যারা স্ট্রাগল করছে বর্ণবৈষম্যের বিরুদ্ধে, এখন আমি বর্ণবৈষম্য নিয়ে কথাবার্তা বলতে পারি যে দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি। আমি শুরুতে বলতে পারতাম দে ওয়ার এলিয়েন্স ইন দ্য ওন কান্ট্রি, কিন্তু দে বলতে কার আছে, আমি এটাকে 3 নম্বর সেন্টেন্স হিসেবে রাখতে পারি না, আমাকে এটা পরে বলতে হবে, কারণ এটা দে বলতে কাদের বুঝেছি এটা আমাকে আগে বলতে হবে। সো আমি আগে বললাম দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, যে কালো যারা আছে কৃষ্ণাঙ্গ যারা তাদের সাথে খুব বাজে আচরণ করা হতো, খুবই নিষ্ঠুর আচরণ করা হতো। তারা তাদের নিজের দেশে বিদেশিদের মতো থাকতো এবং তারা সকল রকম অসম্মান, অপমান, লাঞ্ছনার শিকার ছিল। 3 আর 4 গেল। এরপর আমি সি নাম্বার সেন্টেন্স দেখলাম যে দ্য গ্রেট লিডার ভাউড টু পুট অ্যান এন্ড অফ দিস ইনহিউম্যান প্র্যাকটিস। এটা বলতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, এই যে তাদেরকে এই ইনডিগনিটির শিকার যে তারা হয়েছিল এইটাকে একজন গ্রেট লিডার মানে বন্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। কিন্তু তারপর আমি দেখলাম যে না, তাদের যে এই দুরবস্থা নিয়ে আরও কিছু কথাবার্তা বলা আছে। সো আমি ওগুলাকে আগে উল্লেখ করে দেন আস্তে আস্তে সিকোয়েন্সিয়ালি আসবো। সো তারা তাদের দেশে অনেক রকম ইনহিউম্যান ইয়ার শিকার ছিল এবং তারা যখন অনেক রকম অসম্মান বা অপমানের শিকার ছিল, তাদেরকে তাদের নর্মাল যে অধিকার সেটা থেকে বঞ্চিত রাখা হয়েছিল, যে দে ওয়ার ডিনাইড অফ অল বেসিক হিউম্যান নিডস। ইভেন ডগস রিসিভড আ মাচ বেটার ট্রিটমেন্ট দেন দ্য ব্ল্যাকস। এবং তাদেরকে এতই খারাপ অবস্থা রাখা হয়েছিল যে একে তো অপমান, অসম্মান, লাঞ্ছনা, তার উপর হিউম্যান রাইটস, মানুষের যে সাধারণ নিয়মগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো তারা পাইতেছিল না। তো তাদের অবস্থা একটা কুকুরের চেয়ে খারাপ হয়ে গেছিলো, একটা কুকুরের অবস্থা তাদের চেয়ে বেটার হয়ে গেছিলো। ইভেন ডগস রিসিভড আ মাচ বেটার ট্রিটমেন্ট দেন দ্য ব্ল্যাকস। এইরকম অবস্থা দেখে ইভেনচুয়ালি দেখে বুঝলাম যে না, এখানে দ্য গ্রেট লিডার ভাউড টু পুট অ্যান এন্ডের আগে ইভেনচুয়ালি ব্যাপারটা আসবে, যে এই ঘটনাগুলো দেখে দ্য গ্রেট লিডার রিয়ালাইজ দ্য গোল অফ লিবারেটিং হিজ ওন পিপল। এগুলো দেখে যে দ্য গ্রেট লিডার, সে মহান নেতা, রিয়ালাইজ করলেন তার দেশের মানুষকে মুক্ত করার, এখান থেকে স্বাধীন করার, এই বর্ণবৈষম্য থেকে বের করে নিয়ে আসার। তখন তিনি ভাউড টু পুট অ্যান এন্ড, দ্য গ্রেট লিডার ভাউড টু পুট অ্যান এন্ড, তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন এই জিনিসটার একটা সমাপ্তি টানতে, চিরতরে এই অমানবিক প্র্যাকটিসটাকে বন্ধ করতে। কিন্তু এটার জন্য তাকে কি হয়েছে, হি ওয়াজ থ্রোন বিহাইন্ড দ্য প্রিজন বার। একটা প্রিজন বার বা জেলের যে ইয়াগুলো থাকে, জেলের মানে জেলখানার মধ্যে শিক থাকে না, সো সেই গেটের শিকগুলার ওই পারে বা জেলখানার ওপার যখন তাকে পাঠানো হয় সেটাকে বলা হয় হি ওয়াজ থ্রোন বিহাইন্ড দ্য প্রিজন বার। সেই বারগুলার ওই পারে তখন পাঠানো হয় সেটাকে বলা হয় বিহাইন্ড দ্য বার্স। সো এটাকে বলা হয় থ্রোন বিহাইন্ড দ্য প্রিজন বার। তো আমি যদি এখানে একটা ফ্রেজ বলি বিহাইন্ড দ্য বার্স, এই বিহাইন্ড দ্য বার্স এটা কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে। বিহাইন্ড দ্য বার্স মানে হচ্ছে জেলে যাওয়া, বা এখানে জেল বলতে বোঝানো হয়েছে জেলখানায় যাওয়া, ঠিক আছে। এই জেলখানার ইয়াটাকে, বারগুলাকে বা জেলখানার শিখকে ধরে বা বলা হয় ইডিয়মিক অর্থে, বাগধারা অর্থে বিহাইন্ড দ্য বার্স, ঠিক আছে। বাগধারা অর্থে বলা হয় বিহাইন্ড দ্য বার্স। সো তারা বলা হয় বিহাইন্ড দ্য বার্স, বাট দ্য অপ্রেসিভ রুলার্স, এটা লেখা আছে বাট দ্য অপ্রেসিভ রুলার্স। এখন তাকে এই যে এখানে পাঠানো হয়েছে, তারপরও অপ্রেসিভ রুলার্স তার স্পিরিটকে ব্রেক করতে পারেনি। সো আমি মোটামুটি দেখলাম যে না, সিকোয়েন্স আমি যা পড়লাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম, সিকোয়েন্স যা আছে সব ঠিকঠাক আছে। আমি এটাকে লিখে দিব। সো 1-এর হবে 8, 2 হচ্ছে আমাদের জে, 3 হচ্ছে আমাদের বি, 4 হচ্ছে এ, 5, 6, 7 সিরিয়ালি হচ্ছে ডি ই এফ, 5, 6, 7 সিরিয়ালি হচ্ছে ডি ই এফ। 8 নাম্বার হচ্ছে আমাদের সি, ডি ই এফ আমরা পেয়ে গেলাম। 8 নাম্বার হচ্ছে সি, জি নাম্বার হচ্ছে আমাদের 9 নাম্বার হচ্ছে আমাদের জি, আর লাস্টে আমাদের বসবে হচ্ছে আই। সো আমরা সিকোয়েন্সটা পেয়ে গেলাম, আমরা সব কিছু ঠিকঠাক দেখে সব কিছু আবার রিডিং পরে দেখলাম যে না, আমরা যা পড়ছি সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেলসন ম্যান্ডেলা সবাই ক্লিয়ার? নেলসন ম্যান্ডেলা মোটামুটি সবাই ক্লিয়ার? 11:15 বাজে, আর মাত্র 2টা আছে, আর 2টা হলেই শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আসো আমরা তাড়াতাড়ি ওই 2টাও শেষ করে ফেলি। এই 2টা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, আসো আমরা তাড়াতাড়ি দেখে ফেলি, বেশিক্ষণ আর লেংদি করবো না ক্লাস। আচ্ছা, এক কাজ করি, আজকের ক্লাসে যে লাস্ট স্লাইডটা, এই স্লাইডটা আমি আজকে করাবো না, এই স্লাইডটা তোমাদের জন্য প্র্যাকটিস হিসেবে থাকবে। এই লাস্টের স্লাইডটা তোমার জন্য, এই যে প্লেটোর যে লাস্টের স্লাইডটা, এই স্লাইডটা তোমাদের জন্য আমি HW দিয়ে গেলাম। তারপর আমি যখন এই ক্লাসটা নিয়ে একটা পোস্ট দিব, সেই পোস্টের মধ্যে আমি ওই মানে কি বলে ক্লাসের যে পোস্টটা, সেই পোস্টের মধ্যে আমি তোমাদের করে দিব, এখানে এই স্লাইডটা তো থাকবে তোমাদের লেকচার পিডিএফ আপলোড করা, এবং এই জিনিসটার HW তোমরা আমাকে আলহামদুলিল্লাহ তোমরা সেটা HW আমাকে সেটা কমেন্টে দিবা, ঠিক আছে। এই লাস্ট স্লাইডটা তোমার জন্য আমি HW রাখলাম, এটা তোমরা আমাকে করে দিবা। আর এর আগের যেটা, সেটা আমি তোমাদের লাস্টভাবে করে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। এটা রাজশাহী বোর্ড সিলেট বোর্ড 2023, মানে সিলেট 23 আমার ব্যাচেই আমি যেবার পরীক্ষা আছে সেইবারে এই জিনিসটা 2বার আসছে, আর সিলেট বোর্ড জিনিসটা 19-এ মানে 2019-এ একবার আসছে, সিলেট বোর্ড 2019-এ। এর মানে তুমি একটা জিনিস দেখো, আমরা যারা সিলেট বোর্ড এবং রাজশাহী বোর্ড আমরা যারা ছিলাম, আমরা যারা সিলেট বোর্ড 19 এটা প্র্যাকটিস করে গেছি,
আমরা কিন্তু এই জিনিসটা হুবহু কমন পাইছি। সো তুমি স্টোরি রাইটিংয়ের মধ্যে যা যা স্টোরি সেগুলো দেখবা, আর রিঅ্যারেঞ্জ বোর্ড কোয়েশ্চেন সব প্র্যাকটিস করে সাথে কিছু টেস্ট পেপার প্র্যাকটিস করো, তুমি দেখবে তুমি রিঅ্যারেঞ্জ কমনই পেয়ে গেছো। ওকে, রিঅ্যারেঞ্জ কমনই পেয়ে গেছো। সো এবার আমরা দেখি কি বলা যায়। ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি। আচ্ছা, ওয়ান ডে দিয়ে শুরু হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু বলেছে হি ওয়াজ হাংরি। হিটাকে জানি না, আমাকে বুঝতে হবে বিগিনিং সেন্টেন্স আমি পাচ্ছি না। দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। হিম বলতে কাকে বোঝানো হয়েছে বুঝতেছি না। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন হি জাম্পড। হি বলতে কে? আমাকে হি আর আগে নাউন পাইতে হবে, শুধু হি বা প্রোনাউন পেলে হবে না। হি বা হিম বলতে কাকে বোঝানো হচ্ছে এটাকে আমার বুঝতে হবে, দেন আমাকে শুরু করতে হবে। সো বিগিনিং সেন্টেন্সে কোনো প্রোনাউন থাকবে না। আমি আবার বলে দিচ্ছি, বিগিনিং সেন্টেন্সে কোনো প্রোনাউন থাকবে না। এই ট্রিক্সটা মনে রেখো যে বিগিনিং সেন্টেন্সে বা স্টার্টিং সেন্টেন্সে কোনো রকম প্রোনাউন থাকবে না, নর্মাল একটা স্টেটমেন্ট থাকবে। বিগিনিং সেন্টেন্সে কোনো প্রোনাউন থাকবে না, বিগিনিং সেন্টেন্সে কোনো প্রোনাউন থাকবে না। বিগিনিং সেন্টেন্স চিনার একটা ট্রিক্স বলে দিলাম, বিগিনিং সেন্টেন্সে কোনো প্রোনাউন থাকবে না, বিগিনিং সেন্টেন্সে কোনো প্রোনাউন থাকবে না। এই ট্রিকটা মাথায় বসায় নাও। তুমি যখন বিগিনিং সেন্টেন্স খুঁজতে যাবা রিঅ্যারেঞ্জে, তখন বিগিনিং সেন্টেন্সে কোনো রকম প্রোনাউন থাকবে না। ক্লিয়ার? সো ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি, প্রোনাউন আছে, হবে না। টু হাই ফর হিম টু জাম্প, প্রোনাউন আছে, হবে না। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন হি জাম্প, এটা প্রোনাউন আছে, এটা ফার্স্ট সেন্টেন্স হবে না। অ্যাট লাস্ট হি এন্টার্ড, এটা প্রোনাউন, এটা হবে না। বাট আমরা যদি দেখি ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স ইন দ্য ফরেস্ট, এখানে কোনো প্রোনাউন নাই, এখানে সুন্দর করে বলা আছে কোনো এক কালে একদা একটা জঙ্গলে একটা শিয়াল থাকতো। এটাকে আমি ফার্স্ট সেন্টেন্স হিসেবে ধরে আগাতে পারি, একটা শিয়াল থাকতো। এবার আমি আস্তে আস্তে আগাইতে পারি। এখন যদি আমি আগাই, ওয়ান ডে হি ওয়াজ হাংরি। আচ্ছা, ওয়ান্স আপন এ টাইমের পরে আমি দেখছি ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি, একটা দিনের কথা বলা হচ্ছে। সো আমি এটা দিয়েও দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি সেন্টেন্স 2 ধরে আগালাম, পরে দরকার হলে আমি এই সিকোয়েন্সটাকে আগে পিছিয়ে করলাম, সমস্যা নেই, আমি একটা ধরে আগাই না। দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ, তো হি ওয়াজ ভেরি হাংরি, ঠিক আছে, কিন্তু গ্রেপস কোথেকে আসলে? আগে তাকে গ্রেপস পাইতে হবে, এটাকে একটা সেন্টেন্সে বলতে হবে যে হ্যাঁ আমি গ্রেপস পাইছি, কিন্তু এই গ্রেপসটা অনেক হাই। সো এটা আমার হবে না। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন হি জাম্পড, এটাও হবে না। অ্যাট লাস্ট হি এন্টার্ড টু এ ভেইনয়ার্ড। আচ্ছা, এখানে আমি বলতাম যে হি ওয়াজ ভেরি হাংরি, হি এন্টার্ড ইনটু এ ভাইনয়ার্ড মানে হচ্ছে আঙ্গুরের বাগান, 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 ঠিক আছে। ভাইনয়ার্ড হচ্ছে আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগান, অনেকগুলো আঙ্গুর যে বাগানে থাকে বা আঙ্গুর যে বাগানে চাষ হয় সেটাকে ভাইনয়ার্ড বলা হয়, কারণ ভাইন মানে আঙ্গুর, ভাইন মানে হচ্ছে আঙ্গুর, ঠিক আছে। ওকে, ভাইনয়ার্ড বলতে ভাইন হচ্ছে আঙ্গুরের সমার্থক, কিন্তু অ্যাকচুয়ালি আঙ্গুরের মানে আমাদের সবচেয়ে বেশি ইউজড যে ওয়ার্ড সেটা হচ্ছে গ্রেপ বা গ্রেপস। তো যাই হোক, এখন হঠাৎ সে হাংরি, ঠিক আছে, কিন্তু আমি যদি বলি হি এন্টার্ড ইনটু এ ভেইনয়ার্ড, তো শুধু হি এন্টার্ড ইনটু এ ভেইনয়ার্ড হলে হয়তো যে হ্যাঁ সে খুব ক্ষুধার্ত ছিল এবং সে একটা আঙ্গুরের বাগানে প্রবেশ করলো, আঙ্গুরের বাগানে লিখে ফেলছি, আঙ্গুরের বাগানে প্রবেশ করলো। সো আঙ্গুরের বাগানে যে প্রবেশ করলো এটা বলতে পারতাম, কিন্তু এখানে বলা আছে অ্যাট লাস্ট, সব শেষে। তো সব শেষে, সো কিসের আগে? সব শেষ হওয়ার আগে কিছু একটা তো ঘটছে, সো আমি এটাকে দিতে পারতেছি না আমার ফার্স্ট সেন্টেন্স হিসাবে। সো এখন আমি অন্য সেন্টেন্সগুলো দেখি, বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রেপস, এখানেও গ্রেপসের কথা আসতেছে, এটা হবে না। অ্যাট লাস্ট বিং টায়ার্ডস, এখানেও আবার অ্যাট লাস্ট বিং টায়ার্ডস মানে কোনো কিছু হওয়ার পর শেষ পরিণতি বোঝানো হয়েছে। তো আমি মাত্র তো শুরুতে হি ওয়াজ ভেরি হাংরি, হাংরি পর সে কী হইতেছে? হাংরি পর তো সরাসরি অ্যাট লাস্ট বসতে পারে না, অন্য সেন্টেন্স দেখতে হবে। এখানে দেখলাম, আচ্ছা এখানে আই নাম্বার একটা সেন্টেন্স আছে, এইটার আগে আমি এখানে আই দেখলাম যে হি সার্চড ফুড এভরিওয়ার বাট হি ডিড নট গেট এনি ফুড, হি সার্চড ফুড এভরিওয়ার বাট হি ডিড নট গেট এনি ফুড, বাট হি ডিড নট গেট এনি ফুড, এখানে নট হবে। ওকে, সে সব জায়গায় খাবার খুঁজলো কিন্তু কোনো জায়গায় খাবার পেলো না, সো এটা হবে আমাদের সিরিয়াল 3। এখন কোনো জায়গায় যখন সে পেলো না, তখন সে না পাওয়ার পর কী হয়েছে? অ্যাট লাস্ট হি এন্টার্ড ইনটু এ ভেইনয়ার্ড। এখন আমি বলতে পারি অ্যাট লাস্ট সে কোনো কিছু যখন খাবার পায়নি তখন সে একটা ভাইনয়ার্ডে প্রবেশ করলো। প্রবেশ করার পর সে লাস্ট সেন্টেন্সে, এখানে দেখতে লাস্ট সেন্টেন্সে সে কী দেখলো? দেয়ার ওয়ার রাইপ গ্রেপস হ্যাঙ্গিং অন দ্য ভাইন। কারণ আমি শুরু থেকে দেখতেছি এখানে তার লাফালাফি গ্রেপস নেওয়ার কথাবার্তা আছে, তো এখন আমি ভাইনয়ার্ড পর্যন্ত যাচ্ছি, আমি এখনো গ্রেপস পর্যন্ত যাইনি, আর উপরে হচ্ছে সব গ্রেপস নিয়ে কথাবার্তা। সো আমি এটুকু বুঝতেছি এর উপরে গ্রেপস রিলেটেড কোনো কিছু এখনই আসবে না, আরও পরে আসবে। ইভেন এইচ নাম্বার যেটা বলেছে, হি টুক এ রান অ্যান্ড জাম্পড টু রিচ দ্য বাঞ্চ অফ গ্রেপস বাট কুড নট রিচ ইট। তো বাঞ্চ অফ গ্রেপস এখানে আসতেছে, কিন্তু বাঞ্চ অফ গ্রেপসের কথা এখনো আসেনি, আমি গ্রেপস পর্যন্ত এখনো যাইনি, মাত্র ভাইনয়ার্ডে প্রবেশ করছি। প্রবেশ করার পর সে কী দেখলো? দেয়ার ওয়ার রাইপ গ্রেপস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন। ওই যে মাচাটা যা আছে, আঙ্গুরের যে থোকাগুলো আছে, সেই থোকাগুলা মধ্যে একদম পাকা পাকা আঙ্গুর আছে। ভাইন বলতে এখানে আঙ্গুরের থোকা বোঝানো হয়েছে, সেই আঙ্গুরের থোকার মধ্যে বা আঙ্গুরের একটা তোড়ার মধ্যে রাইপ গ্রেপস একদম পাকা আঙ্গুর আছে।
সেটা দেখতে পাইলো। এখন পাকা আঙ্গুর দেখতে পাওয়ার পরে যেহেতু তার প্রচণ্ড খিদা লাগছে, এখন আমি বলতে পারি এইচ নাম্বার সেন্টেন্স, যেহেতু আমি এখন আগের সেন্টেন্স সব পড়ে আসছি, এখান থেকে আমি রিলেট করতে পারবো যে হি টু ক্যারান, সে দৌড়ায় এসে জাম্প করলো টু রিচ দ্য বাঞ্চ অফ গ্রেপস। সে এই গ্রেপসের বাঞ্চটাকে, এই আঙ্গুরের থোকাটাকে বা আঙ্গুরের তোড়াটাকে ধরার কারণে, আঙ্গুরের তোড়াটাকে রিচ করার কারণে সে দৌড়ায় এসে লাভ দিছে, বাট দুঃখের বিষয় কুড নট রিচ ইট। দুঃখের বিষয় সেটা রিচ করতে পারেনি। অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন হি জাম্পড। এখানে কিন্তু এমন হবে না যে দে গ্রেপস আর টু হাই ফর হিম টু রিচ, অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন হিজ জাম্পড। এখানে টু হাই ফর হিম টু রিচ এটা লাস্টে বসবে। সো সে প্রথমে রিচ করতে পারেনি, সে ট্রাই করছে, প্রথমে রিচ করতে পারেনি, তো সে আবার ট্রাই করছে, সে আবার আরও দুইবার, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন সে বারবার লাভ দিচ্ছে, বারবার জাম্প করছে। এটা হচ্ছে 6 নাম্বার সেন্টেন্স, আর এটা হচ্ছে 7 নাম্বার সেন্টেন্স। সে বারবার জাম্প করছে, কিন্তু বারবার জাম্প করার পরও কী হয়েছে, বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রেপস। প্রতিবার লাভ দেওয়ার পরও সে প্রতিবারই ফেল করছে এই জিনিসটা রিচ করতে। কারণ এখন আমি কারণ হিসেবে বলতে পারি দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। কারণ এই গ্রেপসের যে থোকাটা সেটা তার জন্য অনেকই হাই, রিচ করার জন্য, সেটা যে পৌঁছাবে, সেটা পৌঁছানোর জন্য সেটা অনেকই হাই। ঠিক আছে, তাই সেটা পৌঁছাতে পারবে না। অ্যাট লাস্ট বিং টায়ার্ড, এত কষ্ট বড় যখন সে পৌঁছাতে পারেনি, তখন সে চলে গেছে, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেছে, সেইং দ্যাট দ্য গ্রেপস আর সাওয়ার। তখন সে চলে গেছে এটা বলতে বলতে যে না, আঙ্গুর ফল টক। এই আঙ্গুর ফল টকের কাহিনী থেকে, এই স্টোরি রাইটিং থেকে আমাদের রিয়ারেঞ্জে সে পড়ছে। বিগত বছর 19 বোর্ডে তো একবার আসছেই, 23 বোর্ডেও 2বার আসছে। সো বোর্ড কোয়েশ্চেন সলভ করার কোনো বিকল্প নাই, এটার চাক্ষুষ প্রমাণ যে বোর্ড কোয়েশ্চেন থেকে একই বছর 2টা বোর্ডে রিপিট আসছে। এর একই সাথে স্টোরি রাইটিং যারা পড়ছে তারাও কমন পাইছে, যারা বোর্ড কোয়েশ্চেন সলভ করছে তারাও কমন পাইছে। সো রিয়ারেঞ্জের জন্য যদি কেউ সাজেশন চাও, আমি অফকোর্স বলবো যে তোমার স্টোরি রাইটিংয়ের মধ্যে যা যা স্টোরি আছে সবগুলো দেখবা এবং বিগত বছরের সবগুলো রিয়ারেঞ্জ সলভ করবা। ঠিক আছে, সো এইভাবে আমি আপাতত সাজালাম। এখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আবার আমার সিকোয়েন্সে দেখি। ওয়ান্স আপন এ টাইম দ্য লিভড আ ফক্স ইন দ্য ফরেস্ট। একটা বনে একটা শিয়াল থাকতো। এই একদিন সে শিয়ালটা খুবই ক্ষুধার্ত ছিল। হি সার্চ ফুড এভরিওয়ার, সে ক্ষুধার তাড়না সব জায়গায় খাবার খুঁজছে, কিন্তু কোথাও কোনো খাবার পায়নি এবং ক্ষুধায় খাবার না পেয়ে সবশেষে সে একটা আঙ্গুরের বাগানে ঢুকছে, ভাইনইয়ার্ডে ঢুকছে। এখন ভাইনইয়ার্ডে ঢোকার পরে ভাইনইয়ার্ডের ভাইনে সে উপরে দেখছে একটা, মানে উপরে দেখছে যে পাকা পাকা আঙ্গুর ঝুলতেছে। ঠিক আছে, আর হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, দে আবার রাইপ গ্রেপস আর হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন। সো সে যখন দেখছে হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, উপর থেকে ঝুলতেছে, এটা তার লাভ দিয়ে নিতে হবে, সে সরাসরি দৌড়ায় লাভ দিচ্ছে, জাম্প করছে সেটা রিচ করার জন্য, কিন্তু সে রিচ করতে পারেনি, হি কুড নট রিচ ইট। তো এখন যেহেতু রিচ করতে পারেনি, তার যেহেতু খিদাও লাগছে, সে বারবার ট্রাই করছে জাম্প করার, সে অনেকবার চেষ্টা করছে, অনেকবার জাম্প করছে, বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রেপস। সে প্রতিবারই ফেল করছে গ্রেপটা রিচ করতে, কারণ দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। যখন কোনো একটা কিছু রিজন হিসেবে বলা হবে যে না সে এতবার জাম্প করে করতে পারেনি, তখন এই রিজনটা একটু আমরা লাস্টে বসানোর চেষ্টা করবো। এটা আমরা আগে বসতে পারি, লাস্টে বসতে পারি, কিন্তু তবু এই জিনিসটা লাস্টে বসানো মোর অ্যাপ্রোপ্রিয়েট, যে এই গ্রেপসগুলো তার রিচ করার জন্য অনেকই হাই ছিল। অ্যাট লাস্ট বিং টায়ার্ড হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং দ্যাট গ্রেপস আর সাওয়ার। সবার লাস্টে সে চলে গেছে এবং এটা বলতে বলতে আঙ্গুর ফল টক। ওকে, সো আমি দেখতেছি সিরিয়াল ঠিক আছে, এবার আমি জিনিসগুলো লিখে ফেলি। 1 এর হচ্ছে ই, 1 এর ই, 2 এর এ, 3 এর হচ্ছে আই, 4 এর হচ্ছে ডি, 5 এর হচ্ছে জে, যেটা লিখতেছি সেটা টিক দিয়ে দিচ্ছি যেন এক জিনিস দুইবার রিপিট না হয়। 6 এর হচ্ছে এইচ, পেন্সিল দিয়ে কাজটা করবা। 7 এর হচ্ছে সি, 8 9 10 কি 8 হচ্ছে এফ, 9 হচ্ছে বি, 8 9 এফ বি, 8 9 হচ্ছে এফ বি, আর লাস্টে 10 নাম্বার হচ্ছে আমাদের জি। সো আমরা আমাদের সিরিয়াল পেয়ে গেছি ই এ আই ডি জে এইচ সি এফ বিজি, সি এফ বিজি। বিটা একটু সুন্দর করে লিখি, বিটা একটু পচা হয়ে গেছে, বিটা একটু সুন্দর করে লিখি, সি এফ বিজি। হ্যাঁ, সুন্দর একটা বি হয়েছে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আজকের মতো রিঅ্যারেঞ্জের ক্লাস। লাস্টের যে স্লাইডটা, এটা বোর্ড কোশ্চেনের এই স্লাইড 2বার আসছে, আমাদের 23 বোর্ডে একবার আসছে এবং রাজশাহী বোর্ডে একবার 17 সালে আসছিল। এই রিঅ্যারেঞ্জটা আমি স্টাডি হিসেবে রাখলাম, এই আমাদের এইচডব্লিউ হিসেবে রাখলাম, এইচডব্লিউটা তোমরা আমাকে দিবা। আজকের মতো ক্লাস এখানেই শেষ। এখন তোমরা আমাকে জানো আগা করে এই পর্যন্ত যা যা করছো, কোনো কনফিউশন আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা, কোনো কিছু তোমরা জানতে চাও কিনা। ঠিক আছে, যে কোনো জিজ্ঞাসা পুরো ক্লাসে। 2টা ক্লাসকে একসাথে মার্চ করে ইনশাল্লাহ ইউটিউবে আপলোড দেওয়া হবে খুব দ্রুত। টিমকে জানানো হয়েছে, আমি জানাইছি, আর কাজ চলতেছে, ইনশাল্লাহ তোমরা আপলোড পেয়ে যাবা। সো বলো, কোনো রকম কনফিউশন, কোনো রকম জিজ্ঞাসা, যে কোনো কোয়েশ্চেন, রিঅ্যারেঞ্জ রিলেটেড আর কোনো প্রবলেম তোমাদের আছে, যে জিনিসটা রিক্যাপ করতে হবে, এমন কিছু? আচ্ছা, মাহমুদা সুলতানা বলছে অল ক্লিয়ার, নো প্রবলেম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ক্লাসে সব তাহলে ক্লিয়ার ছিল, ঠিকঠাক ছিল, বুঝতে পারছো? আজকের ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লিয়ার। ইংলিশ ফার্স্ট পেপারে মোটামুটি যা যা রিডিং পার্টে কভার করা ছিল সেটা আমরা কভার করে দিয়েছি।
টেকনিক্যাল কারণে, ইলেকট্রিসিটির কারণে একটু, যদিও আমার ক্লাস নিয়ে একটু সমস্যা হয়ে গেছে, মাঝখানে আমার ক্লাসটা একবার ইন্টারাপ্ট হয়ে গেছিলো, তবু আমি আরেকবার ক্লাস নিয়ে লাইভে তোমাদের সব শেষ করে দিলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আগামী দিন আমাদের ব্যাকরণের শব্দ শ্রেণী খুব সম্ভব, সে বাংলা সেকেন্ডের পর নেক্সট যেদিন আমাদের ইংলিশ ক্লাস হবে সেদিন থেকে আমরা ইংলিশ সেকেন্ড শুরু করব। ইংলিশ সেকেন্ডের গ্রামার পার্টটা আমরা শেষ করব, তারপর এটার রিডিং পার্ট, এটার গ্রামার পার্ট শেষ করার পর আমরা ইংলিশ ফার্স্ট সেকেন্ডের রাইটিং পার্ট একসাথে এক ক্লাসে গুছিয়ে নেব ইনশাল্লাহ, ঠিক আছে? সো তাহলে আলহামদুলিল্লাহ আজকে কারো কোনো প্রবলেম নাই, সব কিছু ঠিক আছে। তো আজকের ক্লাসে তাহলে শেষ করে দিলাম, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।